টপিকটা হচ্ছে পার্ট 2 সেকশন বি স্টার্ট অফ সেকশন বি সেকশন বি থেকে প্রশ্ন হয় আপনার ওয়েটেজটা হচ্ছে 20% অফ দ্য সিলেবাস। এখানে প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা ওয়েটেজ আছে। তো সেকশন বি এর ওয়েটেজ হচ্ছে 20%, যদিও এটা ফিজিক্যালি আসলে অনেক বড়। অন্য আসলে আমার কাছে মনে হয় এটা 40 বা 45% সমান হবে বা তার বেশি হতে পারে। আমাদের ম্যাক্সিমাম সময়টা এখানে যাবে। এই সেকশনটার নাম হচ্ছে কর্পোরেট ফিনান্স। তো এখানে যেভাবে আমি সাজাইছি এখান থেকে আমরা শুরু করার চেষ্টা করি। বইতে গেলে দেখবেন উইলির বই বা যে কোনো বইতে রিস্ক এন্ড রিটার্ন নামে একটা ছোট টপিক আছে আন্ডার কর্পোরেট ফাইন্যান্স সেকশন বি তে। এটা সাব টপিক বা ইউনিট আছে রিস্ক এন্ড রিটার্ন। তো রিস্ক এন্ড রিটার্নের সাথে রিলেট করে কিছু কনসেপ্ট আমাদের ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে দেখেন আমাদের থেকে যেগুলো আমরা পাইছি। What is systematic risk? How does it affect? এটা যদি বেসিক কথায় আসে, রিস্কে দুইটা টাইপের ভাগ করা হয়েছে। রিস্ক টাইপ একটাকে বলছে সিস্টেমেটিক রিস্ক, আর একটা নিশ্চয়ই আর একটা কিছু আছে সেটা হচ্ছে আনসিস্টেমেটিক রিস্ক। তো সিস্টেমেটিক রিস্ক কি আর আনসিস্টেমেটিক রিস্কটা কি? সিস্টেমেটিক রিস্ক আর আনসিস্টেমেটিক রিস্ক। সানি ভাই একটু যদি কন্ট্রিবিউট করতেন সবাই মিলে আগে, একা চালালে আসলে একঘেয়েমি লাগে। সিস্টেমেটিক রিস্ক হলো মানে আপনি যেটাকে আমরা মার্কেট রিস্ক বলি, যেটা আপনি কখনো ডাইভার্সিফাই করতে পারবেন না। মানে আপনার যে ইন্ডাস্ট্রি বিজনেস হোক না কেন আপনাকে এই রিস্কটা ফেস করতেই হবে আর কি। দ্যাট মিন্স এটা আরেকটা নাম হতে পারে মার্কেট রিস্ক। মার্কেট রিস্ক বা আনডাইভার্সিফাইড রিস্ক। ভার্সিফায়েবল নাকি? হ্যাঁ, আনডাইভার্সিফাইবল রিস্ক। আনডাইভার্সিফায়েবল রিস্ক। আচ্ছা, মার্কেট রিস্ক বলা হচ্ছে, আবার সেটাকে বলা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক, আবার এটাকে আনডাইভার্সিফায়েবল বলা হচ্ছে। এগুলো মানে এটার বৈশিষ্ট্যগত কারণে এই নামগুলো দেওয়া যায় এটাকে। এটার একটা এক্সাম্পল দেওয়া যায় কি? বা মার্কেট রিস্কের সাথে আসলে সিস্টেমেটিক রিস্কের আসলে সম্পর্কটা কোথায়? প্রাইম এক্সাম্পল যদি বলতে পারে ইনফ্লেশন বা ইন্টারেস্ট, যেটা আপনার যে বিজনেস হোক না কেন এইটার রিস্কটা আপনাকে ফেস করতেই হবে আর কি। ইনফ্লেশন অর্থাৎ রিস্ক, আরো রিস্ক আছে বাট আমি প্রাইম দুইটা বললাম আর ইউক্রেন রাশিয়া যুদ্ধ হবে না? আচ্ছা, যুদ্ধ তো অবশ্যই হবে, পলিটিক্যাল সিনারিও। আপনি আছেন ভাই, আপনি রাস্তায় আছেন তো মিউট করে রাখেন। রাস্তায় রাস্তায়। আচ্ছা, সমস্যা নেই, আপনার কথা আমরা পরে শুনবো, আপনি বাসায় আসেন। ওকে, মার্কেট রিস্ক বা এটাকে আরেকটা নামে আমরা দেখতে পারি, ধরেন ম্যাক্রো। আমরা কনসেপ্টটা যদি ম্যাক্রো হয়, ম্যাক্রো আর মাইক্রো তো আমরা বুঝি, ম্যাক্রো ভার্সেস মাইক্রো। ধরেন রিস্কের উৎসটা যদি এরকম হয়, যেমন ইনফ্লেশন বলছেন, এটা খুব ভালো একটা এক্সাম্পল। ইনফ্লেশন এমন একটা ফ্যাক্টর, বা ধরেন একটা কান্ট্রির মনিটারি পলিসি বা পলিটিক্যাল সিচুয়েশন লাইক ইউক্রেন রাশিয়ার যে সিচুয়েশন। ভাই যে রিস্কটাকে আমরা করতে পারি না, কি বলে এটাকে মানে আগে থেকে কোয়ান্টিফাই করা যায় না, এবং যে রিস্কটা মানে কি বলে আনএজিউমেবল, এটাকে ম্যাক্রো বা মার্কেট রিস্ক বলতে পারি আমরা। অ্যাজিউম করা যাবে, অ্যাজিউম করতে পারেন, ওটা কোনো সমস্যা না, হতে পারে, অ্যাজিউম করা যেতে পারে। মানে ধরেন যুদ্ধ লেগে গেছে, যুদ্ধ লাগলে কি হবে সেটা তো প্রেডিকশন করাই যাচ্ছে না। গমের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, এবং আলটিমেটলি বাড়ছে, প্রেডিকশন গুলো সত্য।
প্রেডিকশনটাও কোনো সমস্যা না। এটা হলো জিনিসটা ডিপেন্ড করে সোর্স আর কিভাবে আপনি এটার সাথে রিয়্যাক্ট করবেন, এটাকে আপনি অ্যাভয়েড করার ক্ষমতা কতটুকু। এককভাবে কোনো প্রতিষ্ঠান বা কোনো ইন্ডাস্ট্রি বা কোনো কোম্পানি এই ফ্যাক্টর গুলাকে ডিফেন্ড করার ক্ষমতা রাখে না। অর্থাৎ এটা আপনার একার বিষয় না, যেটা সবার সমস্যা সেটা আপনারও সমস্যা, কিন্তু যেটা শুধু আপনার সমস্যা সেটা সবার সমস্যা নাও হইতে পারে। বিষয়টা এইরকম। সিস্টেমেটিক এবং আনসিস্টেমেটিক বলতে যে দুটো ক্লাসিফিকেশন করা হয়েছে, সিম্পল কথা, বাংলা উদাহরণ যদি দিতে চাই এইভাবে বলতে পারেন, যেটা সবার সমস্যা ডেফিনেটলি সেটা আপনারও সমস্যা। যদি তেলের দাম বাড়ে, গ্যাসের দাম কালকে বাড়ে, দিস ইজ দ্য মার্কেট প্লেস, এবং আপনার বা আমার ইন্ডিভিজুয়ালি উই ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল ওভার দ্য মার্কেট। এবং এটাকে আপনি চাইলে এককভাবে ডাইভার্সিফাই করার কোনো সুযোগ নাই বা পারবেন না। দ্যাটস হোয়াই ইটস কল্ড সিস্টেমেটিক রিস্ক। এটা হলো ম্যাক্রো কনসেপ্ট। আর এটার বিপরীতে আরেকটা যেটা আছে সেটা হলো আনসিস্টেমেটিক রিস্ক। দ্যাট মিনস ইউ ক্যান ডাইভার্ট ইট। এবং আনসিস্টেমেটিক রিস্কের যে সোর্স বা ফ্যাক্টরস গুলা, এটা সাধারণত কোনো না কোনোভাবে আপনার বা ইন্ডিভিজুয়াল একটা ইন্ডাস্ট্রি বা ইন্ডিভিজুয়াল একটা প্রতিষ্ঠানের সাথে রিলেটেড, তার ইন্টারনাল অনেক ফ্যাক্টর রিলেটেড। ধরেন একটা কোম্পানির ইন্টারনাল অপারেশন যদি উইক হয়, বা ধরেন আপনার অফিসের সেন্ট্রাল সার্ভারের পাসওয়ার্ডটা নিয়ম হলো প্রতি 15 দিন পর চেঞ্জ করা, বাট ইউ আর নট ডুইং সো, ইটস এ রিস্ক। ডেফিনেটলি এটা একটা আইটি রিস্ক, হ্যাকিং রিস্ক আছে। বাট আমাদের যেটা এটাকে অ্যাভয়েড করার যে সুযোগটা ছিল, অ্যাভয়েড করার সুযোগটা কি? উই ক্যান অ্যাভয়েড ইট বাই চেঞ্জিং দ্য পাসওয়ার্ড, অথবা খুবই স্ট্রং পাসওয়ার্ড দেওয়া। কিছু মেজার আপনি নিতে পারতেন, বাট আপনি এটা ফলো করছেন না, বা লগ ইন করে অফিস বন্ধ করে চলে আসছেন, এখানে অন্য কেউ ইউজ করছে, ম্যাল প্র্যাকটিস করতে পারে। এই যে রিস্কটা, এটা একটা আনসিস্টেমেটিক রিস্কের উদাহরণ, যেটার জন্য উইদিন দ্য ইন্ডাস্ট্রি বা উইদিন দ্য কোম্পানির অনেক ফ্যাক্টর রিলেটেড। বাট চাইলে এটাকে অ্যাভয়েড করা যেত, অ্যাভয়েডেবল, বাট অথবা যেটাকে বলা যায় ডাইভার্সিফাই। তো এখানে দুইটা টাইপ আমরা জানলাম, একটা হলো সিস্টেমেটিক রিস্ক আর একটা হলো আনসিস্টেমেটিক রিস্ক। আচ্ছা, ওইটাকেই ঘুরে ফিরে আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে 3 নাম্বার পয়েন্টটা দেখেন, হুইচ টাইপ অফ রিস্ক ক্যান বি ডাইভার্সিফাইড। যেহেতু আমাদের পড়াশোনাটা একটু এমসিকিউ বা কুইজ টাইপের, যে এই কারণে এই ধরনের একটু একই কথা অন্যভাবে নিয়ে আসার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে হুইচ টাইপ অফ রিস্ক ক্যান বি ডাইভার্সিফাইড। অর্থাৎ আমরা প্রিভিয়াস যে 2-3 মিনিট আলোচনা করলাম, এখান থেকে এই উত্তরটা দেওয়া যাবে কি? ফারান ভাই, কোন রিস্কটাকে ডাইভার্সিফাই করা যায় তাহলে? ডাইভার্সিফাই করা যায় তাহলে কি মাইক্রো রিস্কে, মাইক্রো বা আনসিস্টেমেটিক রিস্ক? আনসিস্টেমেটিক রিস্কে। আনসিস্টেমেটিক রিস্ক এটাকে ডাইভার্সিফাই করা যাবে, কিন্তু সিস্টেমেটিক রিস্ককে আপনি ডাইভার্সিফাই করার কোনো সুযোগ নেই। So which type of risk can be diversified? গেল ফর্মুলা অফ ক্যাপএম মডেল। আচ্ছা, ক্যাপএম মডেল বুঝতে পারতেছেন এটা একটা ম্যাথমেটিক্যাল ইস্যু। একটা ফর্মুলা নিয়ে আসছি। ক্যাপএম মডেলটা কি বলতে চাচ্ছে, কি বা কেন? আরেকটা বিষয়, এখানে এই টপিকটার নাম দেওয়া হয়েছে কিন্তু রিস্ক এন্ড রিটার্ন। আসলে রিস্ক এন্ড রিটার্নের সাথে জিতু দেখেন, ভাই, হ্যাঁ, সেকেন্ড পয়েন্টে কি সিস্টেমেটিক রিস্ক হবে? হোয়াট ইজ সিস্টেমেটিক রিস্ক? হোয়াট ইজ সিস্টেমেটিক রিস্ক? আসলে এটা ডেফিনেশন বলতে চাইলে কি বলা যায় সেজন্য বলা হয়। না, দুইটা পয়েন্ট ডাবল হয়ে গেছে তো এই জন্য ডাবল, বললাম। একটা হলো অলমোস্ট ডাবল। এটা আনসিস্টেমেটিক দিলে ভালো হতো আর কি। হ্যাঁ, আনসিস্টেমেটিক, ওকে। আচ্ছা, একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা বলা হচ্ছে ক্যাপএম মডেল। ক্যাপএম মডেলের পুরো মিনিংটা হচ্ছে, ইলাবোরেশনটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। মডেলটাতে দেখা যাচ্ছে যে আর ইকুয়ালস টু আর এ প্লাস বিটা, আসলে এটা বিটার সাইনটা পুরো প্রপারলি আমি দিতে পারি নাই, সিম্বল ইনপুট করা যায়, বি ফর বিটা ইনটু আর এম মাইনাস আর এম। এখানে আর মানে কি, আর আর এফ আর এম আর বি তে কি বোঝানো হচ্ছে সেটা একটু দেখি। খুব সিম্পল একটা অ্যালজেব্রিক ফর্মুলা। এই আর স্ট্যান্ডস ফর
return. R stands for return. তার মানে আমরা কিছু মানে ইনভেস্টমেন্টের গন্ধ পাচ্ছি আর কি, ফাইন্যান্সিং এর সাথে খুবই রিলেটেড বিষয়গুলো। যারা ফাইন্যান্স নিয়ে কাজ করে ঘুরে ফিরে মানে কস্ট আর রিটার্ন এগুলো নিয়েই চিন্তা ভাবনা করে। তো এটা একেবারে বলতে পারেন কর্পোরেট ফাইন্যান্সের শুরুর দিকের কথা, যে রিটার্ন। তো একই জিনিস, এই রিটার্ন বিজনেস আর যুদ্ধ একই জিনিস, সব জায়গাতে মিনিমাম ইট টেকস টু পার্টিস। এক হাতে তালি বাজে না, দুইটা পার্টি। বিজনেসের ক্ষেত্রে তাই, আইদার আপনি ক্রেতা অথবা বিক্রেতা, অথবা কেউ ইনভেস্টর বা কেউ লেন্ডার, কেউ বরোয়ার। তো রিটার্ন একটা পার্টির কাছে রিটার্ন, আবার সিমিলারলি ওই একই সংখ্যা, একই ফিগার, একই অ্যামাউন্ট, একই পার্সেন্টেজ আর একটা পার্টির জন্য কিন্তু কস্ট। তো কস্ট ভার্সেস রিটার্ন যদি হয়, দ্যাট মিনস ইট ইনভলভস মিনিমাম টু পার্টিস। একজনের জন্য যেটা রিটার্ন আর একজনের জন্য সেটা কস্ট। আচ্ছা, এই রিটার্নটা কিসের রিটার্ন? আর ফর রিটার্ন, এটা ইনভেস্টর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। ইনভেস্টরের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আরএফ কি মিন করে? আরএফটা হলো রিস্ক ফ্রি রেট। রিস্ক ফ্রি রেট অর্থাৎ আপনি যখন ইনভেস্ট করতেছেন ক্যাপিটাল মার্কেটে বা এমন কোন ইনস্ট্রুমেন্টে আপনি ইনভেস্ট করতেছেন, সেটা ক্রস চেক করার জন্য হলো একটা বেস দরকার, যে আসলে এটা বেটার না কম না বেশি, একটা বেঞ্চমার্ক লাগে। রিস্ক ফ্রি রেট আসলে একটা বেঞ্চমার্ক। এটাকে সাধারণত ধরা হয় কোন ইনস্ট্রুমেন্ট থেকে? এটা একটা প্রশ্ন, কিন্তু সানি ভাই বলতে পারবেন কোন ইনস্ট্রুমেন্টটাকে রিস্ক ফ্রি রেটের মানে বেঞ্চমার্ক হিসেবে কনসিডার করা হয়? আচ্ছা, ফার্স্ট অফ অল ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড বলতে রিস্ক ফ্রি রেট বলতে কিছু নাই, মানে সবকিছুতে আপনার রিস্ক আছে। সো ওই পার্সপেক্টিভে দেখলে আমার মিনিমাম যে রিস্ক সেটা হলো আপনার গভর্নমেন্ট অলমোস্ট জিরো, মানে জিরো না হলেও মানে মিনিমাম রিস্ক আর কি। মিনিমাম রিস্ক থাকে 1-2-3% ম্যাক্সিমাম। তো সেগুলোর ক্ষেত্রে হলো আপনার ট্রেজারি বিল, যদি শর্ট টার্ম হয়, মিড লেভেল হলে ট্রেজারি নোট, অথবা লং টার্ম হলে ট্রেজারি বন্ড। ট্রেজারি বিল এবং অবশ্যই এটা সাধারণত শর্ট টার্ম, শর্ট টার্ম এটাকে বেঞ্চমার্ক ধরা হয় ট্রেজারি বিল। আর আমরা যেহেতু আমেরিকান সিলেবাস করতেছি, এখানে সবসময় দেখবেন যে ইউএসটি টি বিলের কথা বলছে, ইউএসটি বিল মেনশন করা আছে আর কি। বাট টি বিল স্টিবিল এটা সব দেশেই আছে কম বেশি একই রকম কনসেপ্ট। তো ট্রেজারি বিল হচ্ছে এটা কি, যে গভর্নমেন্ট লোন নাই পাবলিকের কাছ থেকে, এটা একটা ইনস্ট্রুমেন্ট, ওয়ে অফ বরোইং ফ্রম দ্য পাবলিক, নিয়ে এসে তার বাজেট ঘাটতি মেকআপ করতে পারে বা অন্য কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক সে ফাইন্যান্স করতে পারে। তো টি বিলের উদাহরণ একদম মানে সহজ একটা উদাহরণ দেওয়া যায় বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, এইরকম মোটামুটি রিস্ক ফ্রি বলতে পারেন। সঞ্চয়পত্রকে বলা যায় না এরকম, যদিও সঞ্চয়পত্রের রেটটা বেশি অনেক, কিন্তু সঞ্চয়পত্র কিন্তু ব্যাক বাই সভরেন অথরিটি, মানে গভর্নমেন্ট ব্যাকিং করতেছে। দ্যাট মিনস এখানে কোনো রিস্কই নাই। So US Treasury bill is also like that. It is backed by sovereign authority. That means a state is the guarantor. So এখানে ওই চিন্তা করলে এখানে আসলে মানে ব্যাংকরাপসির কোনো সুযোগ নাই, বাজারে ইনভেস্ট করতে পারে, চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারে। আর ইউএস ট্রেজারি বিলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ইট গিভস দ্য মিনিমাম রিটার্ন। হ্যাঁ, এটা খুবই কম ইল্ড দেয় আপনাকে, লাইক 2% হতে পারে, 3% হতে পারে, কোনো এক্সাম্পলে আপনি হয়তো 7% পেতে পারেন। তো ইউএস ট্রেজারি বিল যদি 7% দেয় বা 2% দেয়, তার মানে অবশ্যই আপনার এক্সপেকটেশন থাকবে ইউ ওয়ান্ট সামথিং মোর দ্যান দ্যাট, এবং আপনি ওইভাবেই আপনার ইনভেস্টমেন্ট পারসু করবেন অন্য কোনো ইনস্ট্রুমেন্টে, বা যেখানে ইনভেস্ট করতেছেন সেখান থেকে আপনার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন মাস্ট বি গ্রেটার দ্যান ট্রেজারি বিল। এটা একদম মানে কমন ট্রেন্ড বা কমন সেন্স অফ ইনভেস্টর। তো এটাকে বেঞ্চমার্ক ধরা হয়, যেটা সর্বনিম্ন।
আরেকটা টার্ম আছে কি আরএম। আরএমটা কি সানি ভাই? আরএম আরএমটা হলো মার্কেট রিস্ক, মার্কেট রিস্ক মানে মার্কেট যে রিস্কটা বিয়ার করে আর কি, ওভারঅল যদি বলি আর কি, অ্যাজ আ হোল অ্যাজ এ হোল, মানে মার্কেটে প্রচলিত ইনস্ট্রুমেন্ট গুলা কি পরিমাণ দিচ্ছে, ইনস্ট্রুমেন্ট গুলো দিচ্ছে। ইনস্ট্রুমেন্ট গুলো পেপার অ্যাসেটে ইনভেস্ট করলে সাধারণত কি রকম নরমালি পাওয়া যায় বা ইউজুয়াল একটা ট্রেন্ড। হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভ যদি আমরা চিন্তা করি, আমাদের তো আসলে ক্যাপিটাল মার্কেট অতটা স্ট্রং না, খুব বেশি পাবলিক ইনভলভ না, কিন্তু মানি মার্কেট বা ব্যাংকিং সেক্টরটা অনেক বেশি পপুলার এখানে। তো এখানে যদি আপনি ইনভেস্ট করতে যান, আপনি চিন্তা করবেন ব্যাংকে রাখলে তো আমি 9% পাই বা 10% পাইতাম এফডিআর করলে। সো আমি যদি একটা বিজনেসে ইনভেস্ট করতে যাই, তাহলে আপনি অবশ্যই এক্সপেক্ট করবেন যে আপনি যেন 9 বা 10%-এর বেশি সেখান থেকে রিটার্ন আসে, এরকম একটা ব্যাপার। তো ওভারঅল মার্কেটে এখন চলতেছে কত, তো দেখবেন ইউএস ট্রেজারি বিলে যদি 5% বলে, আপনি আরএম বা মার্কেট রিস্কে দেখবেন ইট ইজ মেবি 10% or 12% এরকম, অর্থাৎ আরএম মাস্ট বি গ্রেটার দেন আরএফ। এগুলো হচ্ছে কমন বৈশিষ্ট্য বলতেছে। তারপরে আমরা দেখবো যে আসলে এই ফাংশনটা আসলে কি বলছে বা ফর্মুলাতে কি আছে। ভেরি সিম্পল এটা। আচ্ছা, বি এটা সিম্বল বিটা, বিটা ভ্যালু। বিটা ভ্যালুটা কি সানি ভাই? বিটা ভ্যালুটা হলো আপনার এই যে আমরা যেটা একটু আগে ডিসকাশন করলাম যে সিস্টেমেটিক রিস্ক, এটারই আরেকটা ভার্সন হলো বিটা। মানে আপনার মার্কেটের সাথে আপনার স্পেসিফিক সিকিউরিটিটা কি রকম ভলাটাইল, মানে এটা কি মানে মার্কেটের সাথে মুভমেন্ট করতেছে নাকি মার্কেটের সাথে লেস রেসপন্স করতেছে অথবা মোর রেসপন্স করতেছে, সেটা হলো আপনার বেটা। এবং মানে বিটা জেনারেটস বাই স্ট্যাটিস্টিক্যাল ওয়ে, ডেফিনেটলি এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন থেকে বিটা ভ্যালুটা বের করা থাকে। হ্যাঁ, এটা আপনার কোভ্যারিয়েন্স ডিভাইডেড বাই আপনার ভেরিয়েন্স অফ মার্কেট রিটার্ন। এবং বিটা রিলেটস টু অ্যাকচুয়ালি, মানে এটা বলতে পারেন একটা মেজারমেন্ট অফ সিস্টেমেটিক রিস্ক। হ্যাঁ, রিলেটস টু সিস্টেমেটিক রিস্ক। সিস্টেমেটিক রিস্কের মেজারমেন্ট করা হয় যে পরিমাপের একক দিয়ে, সেটা আসলে বিটা ভ্যালু দিয়ে এক্সপ্রেস করা হয়। এটা নিয়ে বেশি পেছনে যাওয়ার দরকার নেই যে এটার জন্য আমাকে আবার ওই ইন্টারমিডিয়েটের স্ট্যাটিস্টিক শিখতে হবে কিনা বা বিটা ক্যালকুলেশন করে বের করতে হবে কিনা, ওই জন্য নিড ফর অ্যাটলিস্ট দিস সিলেবাস এই পর্যন্ত দরকার নেই। বিটা ভ্যালুটা অলওয়েজ গিভেন, সব সময় স্ট্যান্ড বাই দেওয়া থাকবে। হ্যাঁ, সো বিটা ভ্যালু আসলে মেজার করে সিস্টেমেটিক রিস্কটাকে। সো বিটা ভ্যালু তিনটা স্ট্যাটাস আছে, একটা হলো 1 প্লাস বা প্লাস 1 যাই বলি, আর একটা হলো এই জায়গাটা কি 1, একটা হলো 1 আর একটা একটা হলো -1। -1। তিনটা স্ট্যাটাস আছে বিটা ভ্যালু। আসলে বিটা ভ্যালু গুলো সাধারণত দেখতে কিরকম হয়, এরকম ধরেন যদি 1.5 বা 2 বা 0.5 এরকম হতে পারে। সো 0.5 মানে কি, ইট ইজ লেস দেন 1, তাই না? লেস দেন 1, তো লেস দেন 1 টাকে ধরা যায় কোন জায়গাটাকে, এই জায়গাটাকে ধরতে পারি না আমরা, লেস দেন 1, -1, 1.5 বা 2, তার বেস 1 প্লাস। আর যদি সিম্পলি 1 হয়, হ্যাঁ, জাস্ট এই এক্সাম্পলটা খেয়াল করেন, এখান থেকে তিনটা প্রশ্ন আছে, গল্পে গল্পে অনেক এমসিকিউ পার হয়ে যাবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সবাই অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট এবং কোয়াইট অ্যাডাল্ট। সো দেখেন বিটা ভ্যালু তিনটা স্ট্যাটাস, 1 প্লাস বা +1, -1 and 1। সো 1 প্লাস যেটা, সেটা আসলে রিস্কি, it represents the risky status। 1 তার মানে কি, এটা লেস ভোলাটিল বা মানে নিউট্রাল, নিউট্রাল বলা যায়। নিউট্রাল কিভাবে বলবেন ভাই? 1, ও শুধু 1? শুধু 1। আর less than 1 that means less risky। আর একটু বুকিশ ল্যাঙ্গুয়েজে যদি বলি তাহলে এটা বলতে পারেন যে ভেরি ভোলাটিল, অস্থির। হ্যাঁ, অস্থির শ্রীলঙ্কান অর্থনীতি বর্তমানে। ওটা তো শেষ একেবারে। হ্যাঁ, এটা হচ্ছে লেস ভোলাটিল আর নিউট্রাল, এটা মনে করেন অ্যাভারেজ একটা স্ট্যাটাস। হ্যাঁ, সো বিটা ভ্যালু দিয়েও আপনি আপনার মতো করে ক্যাপিটাল মার্কেটে যারা এটা নিয়ে গেম খেলে, তারা যারা মানে খুবই এক্সপার্ট ইনভেস্টর,
তো তারা এগুলোর সাথে পরিচিত ডেফিনেটলি। আমাদের হয়তো প্র্যাকটিস এরিয়াতে আমরা খুব বেশি এগুলো নিয়ে কাজ করার সুযোগ হয় না, আমরা একজন এক এক সেক্টরে কাজ করি। তো বিটা ভ্যালু দেখেও আসলে আপনি ডিসিশন নিতে পারেন যে একটা ইনস্ট্রুমেন্টের আসলে স্ট্যাটাস কি। So 1+ is very risky but very volatile. -1 is less risky or less volatile, and 1 is neutral or average status. এখন আসেন আমরা একটা এক্সাম্পল ক্রিয়েট করি। এই ক্যাপএম দিয়ে আসলে কর্পোরেট ফাইন্যান্সের অনেক সমস্যার সমাধান করা হয়েছে। ছোট্ট একটা ফর্মুলা এবং অবশ্যই খুব কঠিন কিছু না। মানে 7, 8, 9 এই ধরনের বীজগণিত আছে বা মানে ওইরকম স্ট্যান্ডার্ডের একটা বীজগণিত এটা। বাট এটার অ্যাপ্লিকেশন কিন্তু অনেক সুদূর প্রসারী, অনেক কিছু করা যায় এটার অ্যাপ্লিকেশন আছে। রিলেটেড টু রিস্ক অ্যান্ড রিটার্ন, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। একজন ইনভেস্টর অবশ্যই জানতে চায় তার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত। সে একটা পেপার ইনস্ট্রুমেন্টে বা একটা সিকিউরিটিতে ইনভেস্ট করবে এবং সে জানবে না যে তার আসলে মাসে কত টাকা আসবে বা 100 টাকায় তার কত রিটার্ন আসবে, অবশ্যই জানা দরকার। একজন স্মার্ট ইনভেস্টরের জন্য এটা জানা দরকার। আর কর্পোরেট ইনভেস্টর হলে তো অবশ্যই জানবে। কর্পোরেট ইনভেস্টররা এই কারণে ধরেন শিক্ষিত লোকজনকে অ্যাপয়েন্ট করে। আর নেইভ ইনভেস্টরদের কথা আলাদা। আর সেটা শুরুতে আমি বলছিলাম যে যেটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন সেটাই আরেকজনের জন্য কিন্তু কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল বা পার্ট অফ কস্ট অফ ক্যাপিটাল বা পার্শিয়াল হতে পারে। একটা এক্সাম্পল দেই। ধরেন আপনি একজন ইনভেস্টর গোয়িং টু ইনভেস্ট ইন সাম সিকিউরিটিজ। আপনি কিছু ইনফরমেশন কালেক্ট করছেন মার্কেটের, তো দেখলেন যে ইউএস ট্রেজারি বিল এখন দিচ্ছে আপনাকে 5% রিটার্ন। শর্ট টার্ম ইনভেস্ট করলে আপনি 5% পাবেন। আচ্ছা, মার্কেট রিস্ক মানে মার্কেট রিটার্ন বর্তমানে 10%। আচ্ছা, যে সিকিউরিটিজ নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি বা যে সিকিউরিটিজটাকে আমরা টার্গেট করছি, ধরেন শাহ সিমেন্টের সিকিউরিটিজ আমরা ইনভেস্ট করব, এটার বিটা ভ্যালু এখন 1.5। সিম্পল এই তিনটা ইনফরমেশন ইজ এনাফ টু ফাইন্ড আউট দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। What is the value of R? As an investor point of view, you want to know the required rate of return. আমি এই শাহ সিমেন্টে ইনভেস্ট করলে আমার রিটার্নটা কত হবে, এটা কিন্তু আমরা বের করতে পারবো। দেখেন R equals to, it will be RF. RF কোনটা এখানে আপনারা একটু রেসপন্স করেন প্লিজ। না, RF টা কোনটা, কোন পার্সেন্টেজটাকে আমরা RF হিসেবে ট্রিট করব? 5%. 5%. So 5. ভিডিও করতে পারেন, ভিডিও দেখতে পারেন। 5% plus beta value is 1.5. 1.5 into RM কোনটা ধরবো, তাহলে 10% minus RF 0.05। ক্যালকুলেশন করলে কিছু একটা বের হবে। আচ্ছা, ক্যালকুলেশন খুবই সহজ, আমরা তো কিছু একটা পাবো অবশ্যই। তার আগে একটু কথা বলে নিই। এই যে RM মাইনাস RF, এটার একটা নাম আছে, এটা কি আসাদ ভাই? জি ভাই, এটা প্রিমিয়াম। প্রিমিয়াম, শুধু প্রিমিয়াম না, রিস্ক প্রিমিয়াম। রিস্ক প্রিমিয়াম অর্থাৎ বেঞ্চমার্কের উপরে যেটা পাবেন সেটাই হচ্ছে রিস্ক প্রিমিয়াম। হ্যাঁ, বেঞ্চমার্কের অ্যাবাভ এখানে আসবে 10 মাইনাস 5 মানে 5%। এই 5%টাই হলো আপনার প্রিমিয়াম। তো প্রিমিয়াম না থাকলে কেউ ইনভেস্ট করবে না। এখন প্রিমিয়াম উইথ বিটা ভ্যালু। প্রিমিয়াম উইথ বিটা ভ্যালু কখন হয়, যখন বিটা মাল্টিপ্লাই দ্য প্রিমিয়াম। এখানে তো একটা গুণ আছে, সো বের করে ফেলি আমরা। 0.05 প্লাস 1.5 ইন্টু 5% কত হয়, 1.5 ইন্টু 0.05 হবে 0.075। দুটা প্লাস করলে হবে 0.125 or 12.5%। 12.5%। তার মানে আপনি যদি এই শাহ সিমেন্টের সিকিউরিটিজে ইনভেস্ট করেন, আপনার রিকোয়ার্ড রেট
বা এক্সপেক্টেড রিটার্নটা হতে যাচ্ছে 12.5%। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে একজনের জন্য রিটার্ন আর একজনের জন্য কস্ট, সেটা কি হবে, কার দৃষ্টিকোণ থেকে এটা কস্ট, কেউ কি ব্যাখ্যা করতে পারেন? আমাদের পুরানো পার্টিসিপেন্টরা জানার কথা। এটা গভর্নমেন্টের কস্ট। গভর্নমেন্ট কিভাবে? গভর্নমেন্টের তো কোনো বিষয় না। কিভাবে- সার সিমেন্ট হলো বেসরকারি কিভাবে- একটা প্রতিষ্ঠান। সার সিমেন্টে ইনভেস্ট করবো আমি বা আপনি, আমরা কেউ গভর্নমেন্টের অংশ না। তাহলে সার সিমেন্টের হলো আপনার কস্ট, আর যে ইনভেস্ট করতে হলো রেট অফ রিটার্ন। এবং সেটা কোন ইনস্ট্রুমেন্টের কস্ট? ক্যাপিটাল ফরমেশনের কোন ইনস্ট্রুমেন্ট বা কোন সেগমেন্টের জন্য এই কস্ট ধরবেন আপনি? ক্যাপিটালে তো অনেক কিছু আছে, ক্যাপিটালে লং টার্ম ডেট আছে, ইকুইটি আছে। শর্ট টার্মের জন্য। দেখি আরো ভালো অ্যান্সার কেউ দিতে পারেন? সানি ভাই। এটা হলো ইকুইটি কস্ট। Equity. This is the cost of equity. That means cap and model use করে আমরা cost of equity capital বের করতে পারি। হ্যাঁ, আপাত দৃষ্টিতে খালি চোখে মনে হয় যে ইকুইটির কোনো কস্ট নাই। ইকুইটি তো নিজের টাকা, বাপের টাকাও হতে পারে বা ক্যাপিটাল মার্কেট থেকে তুলে আনলেও হয়। ইকুইটির কস্ট নাই বিষয়টা এমন না। হ্যাঁ, বন্ডের ক্ষেত্রে বা লং টার্ম একটা লোন করলে যেরকম আমরা 3 মাস পর পর বা 1 মাস পর পর ইন্টারেস্টটা ক্যালকুলেট করে আমরা অ্যাকাউন্টিং এ রেকর্ডিং করি, হয়তো ইকুইটির ক্ষেত্রে সেটা করতে হয় না, কিন্তু ইকুইটির অবশ্যই কস্টিং আছে। আপনি সেই খরচটা এক্সিট করেন বা না করেন, এটা কিন্তু একটা কস্টিং ডেফিনেটলি আছে। কারণ ডিভিডেন্ড আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। ডিভিডেন্ডলি আলটিমেটলি ধরেন কমন স্টকের জন্য একটা কস্ট ফ্যাক্টর, বাট আপনাকে দিতে হতেও পারে, নাও দিতে পারে। যদি দেন তখন রেকর্ড করতেছেন, যখন দিচ্ছেন না তখন রেকর্ড করছেন না, বাট এটা কস্ট তো আলটিমেটলি আপনাকে জানতে হবে। সো ইকুইটি কস্ট বের করার মূল ফর্মুলাটাই হচ্ছে ক্যাপএম মডেল। That means R equals to RF plus beta into RM minus RM. অর্থাৎ একজনের জন্য যেটা কস্ট, আরেকজনের জন্য সেটা রিটার্ন, because it takes two to make a what? To make a business. আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা এবং কার কোনো প্রশ্ন আছে কিনা? সিস্টেমেটিক রিস্ক, আনসিস্টেমেটিক রিস্ক এন্ড দ্য ফর্মুলা ক্যাপএম মডেল। কোনো জটিল কোনো ইস্যু আছে কিনা, অথবা নিজস্ব কিউরিওসিটি থেকে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ফারহান ভাই। সরি ভাই, আপাতত কোনো কোশ্চেন নাই, আমি একটু পড়াশোনা করি, দেন হয়তো কোশ্চেন আসলে করবো আর কি ভাই। সমস্যা নাই, পড়াশোনা ছাড়া মানে যে ডেলিভারিটা দিচ্ছি এটা মানে বোধগম্য কিনা বা জি 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 জি। ওকে, একদিনেই আমরা সব শিখে যাবো এমনটা এক্সপেক্ট কেউই করি না, নো প্রবলেম। সরি জিতু ভাই, একটু যদি রিস্ক প্রিমিয়ামের ব্যাপারটা আরেকবার বলেন আর কি। আচ্ছা, রিস্ক প্রিমিয়াম। আচ্ছা, রিস্ক প্রিমিয়াম দেখেন এখানে আরএফ symbolic. RF stands for risk free instrument. এখানে আসলে বেঞ্চমার্ক ধরা হয় ট্রেজারি বিল। হ্যাঁ, ট্রেজারি বিল, this is one kind of paper asset, money market instrument. This is short term instrument গুলো আসলে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। এগুলো রেট সাধারণত কম থাকে। রেট কম হওয়ার কারণ হলো এগুলো এটা শর্ট টার্ম। আপনি নরমালি চিন্তা করেন ব্যাংকে যদি আপনি 3 মাসের এফডিআর করেন আপনাকে 5% অফার করে, কিন্তু আপনি যদি 1 বছরের এফডিআর করেন আপনাকে হয়তো 7% অফার করে, বা 3 বছরের জন্য করলে আরেকটু বেশি করে। কারণটা হলো শর্ট টার্ম আর লং টার্ম। তো শর্ট টার্ম বিনিয়োগের ক্ষেত্রে আসলে রিটার্নটা কমই হয়। তো এখানে মানে হেটেরোজেনাস সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য একটা
সিম্পল একটা বেঞ্চমার্ক ধরে নেওয়া হয়, সেটা হচ্ছে ইউএস ট্রেজারি বিল বা যার যার কান্ট্রিতে এই ধরনের ইনস্ট্রুমেন্ট, সিমিলার কোনো ইনস্ট্রুমেন্টকে বেঞ্চমার্ক ধরে নিতে হয়। তো এটার রেট সাধারণত কম হয়। তো স্বাভাবিকভাবে একজন বিনিয়োগকারী দেখবে যে আরো বেশি কি আছে। তো মার্কেটে দেখা যাচ্ছে আদার্স অনেক বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, লং টার্ম আছে, বন্ড আছে, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টের একটা সিনারিও আমরা অবজার্ভ করতে পারি বা তথ্য কালেকশন করা যায়, যেগুলো মার্কেট রিস্ক, আরএম দিয়ে যেটা বোঝানো হয়েছে। মার্কেট রেটটা সাধারণত দেখা যায় এই ট্রেজারি বিলের চেয়ে একটু বেশি, লিটল বিট হায়ার। ওটা 5 হলে এটা 10, ওটা 7 হলে দেখা গেলে এটা 12। হ্যাঁ, ডিফারেন্স থাকে। হ্যাঁ, এই যে দুটার মধ্যে গ্যাপ, এই গ্যাপটাকে বলা হয় রিস্ক প্রিমিয়াম। হ্যাঁ, আর রিস্ক প্রিমিয়াম উইথ বিটা ভ্যালু যখন বলা হয় তখন ওর সাথে বিটাটাকে মাল্টিপ্লাই করা, এইটুকুই যথেষ্ট। জি, থ্যাংক ইউ ভাই। প্রচুর ম্যাথ আছে এগুলো নিয়ে, ছোট ছোট ম্যাথ আছে, তখন আরো ক্লিয়ার হবে, এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো বাই দিস টাইম অনেকগুলো প্রশ্নের উত্তর এখান থেকে বের হয়ে গেছে। 5 নাম্বারটা অলরেডি বলা হয়ে গেছে যে হোয়াট ক্যান উই ক্যালকুলেট বাই ইউজিং ক্যাপএম মডেল। উত্তরটা হচ্ছে ইকুইটি, কমন স্টক or return. What does imply beta value 1 plus minus 1 and 1? What is the basis to identify or equalize the risk-free rate? Basis মানে benchmark. বেঞ্চমার্কটা হচ্ছে, এটা এক কথায় বলতে পারবেন এবং এটা মুখস্থই হয়ে যাবে, সেটা হলো ইউএস ট্রেজারি বিল, এবং এমসিকিউ তে ইউএস ট্রেজারি বিলই পাবেন সব সময়। এটা একটা সিঙ্গেল এমসিকিউ আছে এখান থেকে, যে বেসিস বা বেঞ্চমার্ক কি রিস্ক ফ্রি রেটের, সেটা হচ্ছে ইউএস ট্রেজারি বিল। হোয়াট ইজ রিস্ক প্রিমিয়াম, একটু আগে বললাম। Primary benefit of portfolio diversification is to reduce what type of risk. আচ্ছা, এটা এই মুহূর্তে দরকার নেই, এটা এমসিকিউ থেকে নেওয়া, আমরা জেনে যাবো আস্তে আস্তে, সমস্যা নাই। 9 আর 10 এই মুহূর্তে দরকার নেই। সো রিস্ক এন্ড রিটার্নের একদম কোর আলোচনাটাই ছিল আপনার সিস্টেমেটিক আর আনসিস্টেমেটিক রিস্ক এন্ড ক্যাপএম মডেল। জিতু ভাই, হ্যাঁ, রিকোয়ার্ড রিটার্ন আর এক্সপেক্টেড রিটার্ন, এটা কি এটার মধ্যে কি কভার হবে নাকি এটা আলাদা টপিক? দুটো একটু আলাদা, কিন্তু অনেক সময় দেখা যায় আসলে এটাকে আমি ফারাক করতে কষ্ট হয় আসলে। আপনার জানা আছে কিনা এটা? আমি আসলে যখন প্রশ্নের ডিমান্ডটা ক্লিয়ার হয় তখন সেই অনুযায়ী করা যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু রিকোয়ার্ড রেট আর এক্সপেক্টেড রিটার্নের মধ্যে আসলে বেসিক কি কোনো ডিফারেন্স আছে? ডিফারেন্স তো অবশ্যই আছে। মানে এক্সপেক্টেড রিটার্নটা হলো আপনার মার্কেট প্রাইস যখন এটা ওভার হয়ে যাবে তখন আপনার এক্সপেক্ট রিটার্নটা কমে যাবে আর কি। মানে এটা আমরা যদি এসএমএল লাইন বলি, যে ক্যাপএমএল এর আমাদের একটা এলিমেন্ট হলো এসএমএল লাইন। এসএমএল হলো সিকিউরিটি মার্কেট লাইন। সিকিউরিটি মার্কেট। তো সিকিউরিটি মার্কেট লাইনের উপরে যে মানে যতটুকু ডট পড়বে সেটা রিকোয়ার্ড রিটার্ন, আর এটা থেকে আমি যখন বিলোতে আসবে সেটা হলো আমার এক্সপেক্টেড রিটার্ন বিলো হয়ে যাবে। দ্যাটস মিন আমার তখন ওই স্টকের প্রাইসটা ওভার হয়ে যাচ্ছে আর কি। মানে আমি থিওরিটিক্যাল যে প্রাইসটা আমার পাওয়ার কথা সেখান থেকে আমি মার্কেটে এখন আমি বেশি প্রাইস পাচ্ছি, মানে ওভার প্রাইস হয়ে যাচ্ছে। আবার সেম ইনভার্স রিলেশন হয়ে যাবে যখন আমি এটা প্রাইসটা কমে যাবে, আমার তখন এক্সপেকটেশনও বেড়ে যাবে। দ্যাটস মিন আমার এক্সপেকটেশন রিটার্নটাও হাই হবে। তার মানে আমার রেকর্ড রিটার্ন থেকে আমার তখন ওটা বেশি হবে, তখন ওটা অ্যাবাভ দ্য লাইন উঠে যাবে আর কি। এইটাই হলো মেইনলি ডিফারেন্স উপর আমার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ছাড়া আসলে ক্লিয়ার করা যাবে না আপনাদের কাছে। সো আপাতত আমরা এটার মধ্যে একটু কনফাইন থাকি। সো আমরা ক্যাপএম মডেলে যেটা পাচ্ছি, দিস ইজ অ্যাকচুয়ালি স্ট্যান্ডস ফর রিকোয়ার্ড রিটার্ন। দেখি অন্যান্য কিছু টার্মিনোলজি গুলো একটু আমরা চেক করি। কর্পোরেট ফাইন্যান্স পড়তে গেলে আসলে সব সময় ক্যাপিটাল নিয়ে কথাবার্তা আসবেই, তবে তার আগে দুটো কথা বলে নেই। সেটা হচ্ছে যে ইকোনমিক সিস্টেম বা আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার অফ এনি কান্ট্রি, ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটাকে আসলে কয়টা ভাগে ভাগ করা যায়, এটা আলোচনার সুবিধাতে এটা একটা জেনারেল নলেজ বলতে পারে।
ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটাকে দুইটা মার্কেটে ভাগ করে চিন্তা করবেন, সেই অনুযায়ী আলোচনা করলে আলোচনা অনেক দূর আগাবে। দুইটা মার্কেটের উপরে ফাইন্যান্সিয়াল সিস্টেম actually consists of two markets. এই দুটা মার্কেটের নাম কি? কামাল ভাই অথবা আসাদ ভাই। একটা কি মানি মার্কেট, আর একটা হলো আপনার শেয়ার মার্কেট, এরকম কিছু। কারণ ভাইয়ের মাথা কিন্তু খুলে গেছে অলরেডি, আপনি কিন্তু বলেন নাই কোনো কিছু, দেখছেন? এগুলো বিল্ট ইন আছে। মানি মার্কেট আর একটা হলো ক্যাপিটাল মার্কেট। Absolutely right. মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট। সেই মার্কেট দুটোর ডেফিনেশন কি? এগুলো মানে একদম বুকিশ কথাবার্তার দরকার নেই। মানি মার্কেট হলো কোনটা? যেখানে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলা বাই অ্যান্ড সোল্ড হয়, সেইটাই হলো আপনার মানি মার্কেট। মানি মার্কেট ইজ দ্য মার্কেট হোয়ার দ্য মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস আর ট্রেডেড। সিম্পল হিসাব মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট। আর মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট যারা ডিল করে সেই ইনস্টিটিউট গুলাকে কি বলেন? মানি মার্কেট ইনস্টিটিউশনস। সিম্পল হিসাব। Capital market, simply capital market is the market where capital market instruments are traded. তো এই দুইটার মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? আপাত দৃষ্টিতে দুটাকে আমাদের একই রকমই মনে হয়, যে সবই মনে হয় আপনার হচ্ছে ক্যাপিটাল মার্কেট, সবই মনে হয় মানি মার্কেট। তো দুইটার ইনস্ট্রুমেন্ট গুলো একটু আলাদা বৈশিষ্ট্য, একটা ভেরি কোর একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি সানি ভাই বলতে পারে আশা করি। মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্টের মধ্যে কোর একটা ডিফারেন্স এটা হলো টাইম পিরিয়ডের ডিফারেন্স। এটা হলো Exactly. শর্ট টার্মের আর এটা হলো Exactly. লং টার্ম। এটা আসলে ইট ডিলস দ্য শর্ট টার্ম ইনস্ট্রুমেন্টস। শর্ট টার্ম ইনস্ট্রুমেন্ট। একটা উদাহরণ দেওয়া যাবে শর্ট টার্মের? শর্ট টার্ম আপনার যে কমার্শিয়াল পেপার বলতে পারি, কমার্শিয়াল বা পেপার, ব্যাংকার্স নেগোসিয়েশন অ্যাকসেপ্টেন্স। ড্রাফট। ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স কি? এটা তো শর্ট টার্ম। আর একটা মানি মার্কেট term, হ্যাঁ। মিউচুয়াল ফান্ড। মানি Mutual মার্কেট fund. মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি investment maybe. money market mutual fund, that's enough. Money market mutual fund একটা very common example for money market instrument, and এই money market instrument যে ডিল করে তারাই হলো আসলে মানি মার্কেট ইনস্টিটিউশন। এটা হতে পারে এনি ইনভেস্টমেন্ট ব্যাংক or জেনারেল ব্যাংক or লিজ ফিনান্স ইত্যাদি ইত্যাদি। ক্যাপিটাল মার্কেট ব্যাপারগুলো সাধারণত লং টার্ম ইস্যুস, অল লং টার্ম ইস্যুস, এবং ইট ডিলস বোথ debt instrument and also equity instruments. Equity instruments এর মধ্যে কি কি আসে? প্রেফার্ড স্টক, কমন স্টক, কমন স্টক। আর ডেপ্টের মধ্যে বন্ড, আপনার আছে বন্ড বিভিন্ন মেয়াদি বন্ড। বন্ড শর্ট টার্ম বন্ড যেগুলো ভেরি শর্ট টার্ম, সেটাও কিন্তু 2 বছর। শর্ট টার্ম, মিডিয়াম এন্ড লং টার্ম 5 থেকে 10 বছর, 10 থেকে 15 বছর, 30 বছর হইতে পারে। হ্যাঁ, আর যেমন ইউএস ট্রেজারি বিল, এটা কিন্তু একটা মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, শর্ট টার্ম, যেটা শর্ট টার্ম টিভি। তো এটা লিস্ট আছে, ডোন্ট বি অ্যাফ্রেড অফ, এবং কনফিউজ হওয়ার কিছু না। জাস্ট দি ডিফারেন্সটা, কোর যে ডিফারেন্স, যেটাকে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট বলছি আর একটাকে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট বলছি না, দুটোর মধ্যে পার্থক্য হলো টাইম ফ্রেমের। এটা হলো শর্ট টার্ম এন্ড লং টার্ম। ক্যাপিটাল মার্কেট never deals the short term instruments. It always deals like bonds and equity instruments like preferred stock and common stock, যেটা কমন ইকুইটি বলা, যাদের ভোটিং রাইটস আছে, প্রেফার্ড শেয়ার হোল্ডারদের ভোটিং রাইটস নাই। এগুলো পার্থক্য, ডেট এন্ড ইকুইটি। আচ্ছা, ক্যাপিটাল মার্কেটের সুপ্রিম অথরিটি কি, রেগুলেটরি অথরিটি কারা? কোন প্রতিষ্ঠান? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন, এটা আমেরিকার জন্য একই শব্দ ইউজ করছে, বাংলাদেশের জন্য একই, সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ, এসিসি। আর মানি মার্কেটের জন্য হাইয়েস্ট অথরিটি কোনটা? রেগুলেটরি অথরিটি।
কান্ট্রির যে ব্যাংক থাকে, লাইক বাংলাদেশের জন্য বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক। Absolutely right, central bank. এই তো আপনার ফিনান্সিয়াল সিস্টেম মাথায় ঢুকে গেছে। তো ফিনান্সিয়াল সিস্টেম নিয়ে এখন আমরা আগাবো ক্যাপিটাল স্ট্রাকচারের দিকে। আমরা এই ছোট্ট যে আলোচনা করলাম এখান থেকে আমার মনে হয় 5টা এমসিকিউ সম্পর্কে আইডিয়া পেয়ে গেছেন, অ্যাটলিস্ট 5টা এমসিকিউ। এবার আসুন ক্যাপিটাল স্ট্রাকচার। স্ট্রাকচার বলতে তো বোঝাই যাচ্ছে যে এর মধ্যে নিশ্চয়ই কোনো এলিমেন্ট আছে। হ্যাঁ, একটা সিঙ্গেল কোনো কিছু দিয়ে আসলে কোনো স্ট্রাকচার হয় না। It must consist of some more than 2 or 3 elements, like capital structure. ব্যালেন্স শিটে তো ক্যাপিটাল একটা অংশ আছে, সেই ক্যাপিটালে দেখবেন ওই ক্যাপিটালটাকে মেন করছে বেসিক্যালি এখানে। ক্যাপিটাল স্ট্রাকচার, it consists of debt and equity. তো যখন আমরা ম্যাথমেটিক্যাল ইস্যু গুলো সলভ করতে যাব তখন দেখবেন যে ক্যাপিটাল স্ট্রাকচার গুলো এইভাবে সাজানো আছে। এই ইনফরমেশন গুলো দেখবেন এরকম, একটা কোম্পানির পেইড ইন ক্যাপিটাল দেওয়া থাকে, পেইড ইন ক্যাপিটাল। এটার সাথেই থাকবে দেখবেন যে অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল থাকতে পারে, নাও থাকতে পারে। অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, প্রেফার্ড স্টক কিছু কিছু কোম্পানির থাকে, প্রেফার্ড স্টক। আরেকটা আইটেম থাকতে পারে, সেটা কি, আর 2টা জিনিস থাকতে পারে। সিম্পল একটা ব্যালেন্স শিটকে ইমাজিন করেন। কোম্পানি স্টক আর রিটেইন আর্নিংস। কোম্পানি স্টক নিয়ে আমরা কথা বলছি, এই দুটাই স্টক। আচ্ছা, একটা রিটেইন আর্নিংস হবে, রিটেন আর্নিংস আর রিজার্ভ। আচ্ছা, এখনো কিন্তু পুরোপুরি ক্যাপিটাল স্ট্রাকচারে আমরা যাইতে পারি নাই। এটা আসলে একদম কোয়াইট ইকুইটি সেগমেন্টটা উঠে আসছে আমাদের আলোচনায়। আর একটা জায়গা অবশ্যই আছে ব্যালেন্স শিটের, কি থাকে, ইকুইটি প্লাস লায়াবিলিটি। তো ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে যখন কথা বলবো আমরা কথা বলবো শুধুমাত্র লায়াবিলিটিজ এর একটা অংশ নিয়ে, সেটা হচ্ছে লং টার্ম ডেট। লং টার্ম ডেট, so short term liability like accounts payable বা any trading liabilities is not the consideration of capital structure. Long term debt এর main instrument টাই থাকে আসলে bond অথবা any যেমন লাইক প্রজেক্ট ফাইন্যান্স হতে পারে, দীর্ঘমেয়াদী কোনো ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট হতে পারে, বা দীর্ঘমেয়াদী বন্ড হতে পারে। এগুলো হচ্ছে আপনার ক্যাপিটাল স্ট্রাকচারের একদম বেসিক এলিমেন্টস। ডেট প্লাস ইকুইটি। হ্যাঁ, শর্ট টার্ম ডেপ্টের মধ্যে তো আপনার লং টার্ম একটা পোর্শন থাকতে পারে, ওটা তো আমরা ক্যাপিটাল হিসেবে কনসিডার করি। আর লং টার্ম ডেপ্ট কারেন্টলি ম্যাচিউর, সেটা তো আমার শর্ট টার্ম ডেপ্টের পোর্শন পড়ে। মানে লং টার্ম লায়াবিলিটিস এর শর্ট টার্ম পোরশনটা, মানে কারেন্ট পোরশন অফ লং টার্ম ডেট। কারেন্ট পোরশন অফ লং টার্ম ডেট অবশ্যই এটা তো শর্ট টার্ম লায়াবিলিটি, সেটা ডিফারেন্ট জিনিস। বাট এখানে যেটা ধরা হয়, আপনার সরাসরি অঙ্কে গেলে ভালো হতো। যখন আমরা ক্যাপিটাল স্ট্রাকচার বের করাটা অবশ্যই একটা উদ্দেশ্য আছে। আমরা যে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনাকে যখন বলা হবে কস্ট অফ ক্যাপিটাল শব্দটা যদিও মানে অ্যাকুরেট না, এটা অ্যাকুরেট ফর্মটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল আসলে দেখা হয় যেই লোনের ইনস্ট্রুমেন্টটা আপনার আছে, এই লোন ইনস্ট্রুমেন্টের ফেয়ার ভ্যালুটা কত। ফেয়ার ভ্যালু শুধু লোন ইনস্ট্রুমেন্ট বা বন্ড বলে কোনো কথা না।
কমন স্টক, প্রেফার্ড স্টক, এই দুইটার ক্ষেত্রেও তাই। ওর ফেস ভ্যালু বা পার ভ্যালু যেটাকে বলে PAR, পার ভ্যালু যাই হোক না কেন, বন্ডেরও পার ভ্যালু থাকে, পার ভ্যালু যাই হোক না কেন, ওরা এখন ওদের রাইট নাও তাদের মার্কেট ভ্যালু কত, সেই অনুযায়ী আমরা ক্যাপিটালটাকে ই করি। যদিও ব্যালেন্স শিট কখনো, ব্যালেন্স শিট এটাকে রিপোর্ট করে কিভাবে, হিস্টোরিক্যাল ভ্যালুতে প্রতিদিন তো কোনো না কোনো ইনস্ট্রুমেন্টের দাম বাড়তেছে কমতেছে, ব্যালেন্স শিটে কি এটা প্রতিদিন রিফ্লেকশন হয়? ফেয়ার ভ্যালুতে তো এটা কখনোই করে না। শুধুমাত্র যখন আমরা কস্ট অফ ক্যাপিটাল কনসিডার করি বা ক্যালকুলেশন করতে চাই, তখন আমরা এটা ফেয়ার ভ্যালুতে নিয়ে আসি। যে আমার ধরেন 100 টাকার প্রেফার্ড স্টক ইস্যু করা আছে, কিন্তু মার্কেটে ইট ইজ ট্রেডিং অ্যাট 105, তখন আমরা ক্যাপিটাল হিসেবে নিয়ে আসবো প্রেফার্ড স্টক 105 টাকা ইনস্টিড অফ 100। আবার কমন স্টক ধরেন এটা 500 টাকা পার ভ্যালু ছিল, বাট ইট ইজ ট্রেডিং অ্যাট ধরেন 490 টাকা, 10 টাকা কমে বিক্রি হচ্ছে, সো উইল রিপোর্ট 490। বন্ডের ক্ষেত্রে একটা 100 টাকার একটা বন্ড দুই ভাবে ট্রেডিং হয় ইস্যুর সময় আর কি। দুইটা কি কি, দুই ধরনের ভ্যালুতে ট্রেডিং হতে পারে, কি কি আসল তাই জানেন কি? মার্কেট ফেস ভ্যালু। ফেস ভ্যালু ইজ ডিফারেন্ট। ফেস ভ্যালুতে যদি বিক্রি হয় সেক্ষেত্রে আসলে এই তখন এই প্রশ্নটা আর খাটবে না। ফেস ভ্যালু ধরেন 100 টাকা, 100 টাকা ফেস ভ্যালুতে যদি 100 টাকায় বিক্রি হয়, তাহলে আমার এই প্রশ্ন আর দরকার নেই। এটা ভাই কি প্রিমিয়াম আর ডিসকাউন্ট? এক্স্যাক্টলি, প্রিমিয়াম অর ডিসকাউন্ট দুইভাবে বিক্রি হতে পারে। অর্থাৎ 100 টাকার একটা বন্ড বা ফেস ভ্যালু, এটা যদি 101 টাকায় বেচতে পারেন, তাহলে এটাকে বলবো আমরা ইট ইজ ট্রেডেড এট প্রিমিয়াম। আর যদি 98 টাকায় বিক্রি হয়, কমে বেচতে হচ্ছে, তাহলে বললাম যে ইট ইজ ট্রেডেড এট ডিসকাউন্টেড রেট। তো এটা যে ডিসকাউন্টেড না প্রিমিয়াম, সেটাও কিন্তু বের করতেছি কিসের ভিত্তিতে, তার মার্কেট ভ্যালু। তো তখন যদি এটা যদি ধরেন আমরা এটা প্রিমিয়াম সেল হয়েছে, তাহলে আমরা 101 টাকা রিপোর্ট করে আমরা টোটাল ক্যাপিটাল এখন ডিক্লেয়ার করব 105, 490, 101 এ যা হবে তাই। এরপরে আমরা এটা প্রপোর্শনাটলি কস্ট অফ ক্যাপিটাল বের করব, সেটা আরেকটা ম্যাথমেটিক্স, সেটাও আসতেছে সিরিয়ালি আসবে। বাট প্রথম যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচারে কি কি থাকতেছে। তাহলে একটা হলো ডেট আর একটা হলো ক্যাপিটাল। তাহলে ডেট ইনস্ট্রুমেন্টে কি হতে পারে, লাইক বন্ডস অর লং টার্ম লোন বা লায়াবিলিটিস, অন্য কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে লাইক প্রজেক্ট ফাইন্যান্স। ইকুইটির মধ্যে থাকে মেইন বেসিক ইনস্ট্রুমেন্ট হচ্ছে আপনার কমন স্টক, স্টক এন্ড রিটেন আর্নিংস। এই গেল ক্যাপিটাল স্ট্রাকচার। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল, আপনি এখানে যে পেইড ইন ক্যাপিটাল আর এডিশনাল পেইড ক্যাপিটাল বলছে, এই দুইটা ডিফারেন্সটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা আচ্ছা, এটা আসলে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর কথা। বললাম যে আসলে এখানে যেটা শিখবো ওটা আবার পার্ট 1 এও কাজে দিবে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ এটা সবার জন্য জানা দরকার আছে। ধরেন একটা শেয়ার, ধরেন বসুন্ধরার একটা শেয়ার ইস্যু হয়েছে, ফেস ভ্যালু 100 টাকা। আইপিও যেদিন ইস্যু হলো এবং এটা যেদিন মার্কেটে চলে গেল, হাত বদল হয়ে গেল, ইট ওয়াজ ট্রেডেড অ্যাজ $110। 100 টাকা ফেস ভ্যালুর শেয়ার আপনি বিক্রি করছেন 110 টাকা। তাহলে আমরা এটাকে কিভাবে রিপোর্ট করব? ডেফিনেটলি এটা তো একটা অ্যাকাউন্টিং হবে। আমরা ধরেন এখন ফাইন্যান্স থেকে বের হয়ে যায় অ্যাকাউন্টিং এ চলে, অ্যাকাউন্টিং এ গেলে আপনি এটা কি করবেন? আপনি যখন শেয়ার ইস্যু করে সেল করেন, দ্যাট ইউ আর গোইং টু রেজ ইওর ফান্ড ফ্রম ক্যাপিটাল মার্কেট। রেজিং ফান্ড, দিস ইজ দ্য ইস্যু অফ রেজিং ফান্ড। শেয়ার ইস্যু করার উদ্দেশ্যই তো ফান্ড রেজ করা। দ্যাট মিন্স ইউ হ্যাভ রিসিভ ক্যাশ। এটা জার্নালটা কি হবে? সিম্পলি ক্যাশ ডেবিট কত, 110 টাকা। ক্যাশ 110 টাকাই পাইছেন, ডেবিট ক্যাশ 110। এখন দুই ভাগে ভাগ করতে হবে। কি ইস্যু করছিলেন আইপিও তে? কমন স্টক।
common stock. 100 This is your equity. It should be reported at the face value 100. তাহলে 8 টাকা কি অপরাধ করছে 10 টাকার কাজ কি? প্রিমিয়াম This is considered an additional paid-in capital. So additional paid-in capital. Additional paid-in capital 10 টাকা. Journal means 110. So additional paid-in capital also pertinent to preferred stock. Preferred stock এর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ওদেরও অনেক সময় আপনার additional paid-in capital হতে পারে। 100 টাকার preferred stock আপনি 120 টাকাও বেচে ফেলতে পারেন। সেক্ষেত্রে বাড়তি অংশটাকে আপনাকে additional paid-in capital হিসেবে রিপোর্ট করতে হবে। সানি ভাই ক্লিয়ার? ক্যাপিটাল কোনটা পেড-ইন ক্যাপিটাল কোনটা? তাহলে আচ্ছা, পেড-ইন ক্যাপিটাল আসলে পেড-ইন কোনটা? হ্যাঁ, ক্যাপিটাল তো আমার 10 হওয়ার কথা। আপনার কথা একটু কেটে যাচ্ছিল, লাইনটা একটু বাফারিং হচ্ছে। আপনি একটু মেসেজ দিয়ে দেন, এসএমএস দেন না, একটু টেক্সট করে দেন ইনবক্সে। না, আপনার কথা একটু কেটে যাচ্ছিল, বাফারিং হচ্ছে সম্ভবত। আচ্ছা, সানি ভাইয়ের কাছে আমরা পরে আসতেছি। পেড-ইন ক্যাপিটালটা হচ্ছে আসলে যেটা স্পন্সর ক্যাপিটাল, একেবারে আপনার কোর ক্যাপিটাল। ক্যাপিটাল স্ট্রাকচার গেল। তো ডেট ইকুইটি রেশিও কি? ডেট ইকুইটি রেশিও, ডেট অ্যান্ড ইকুইটি রেশিও, দ্যাট মিনস একটা কোম্পানির, এটা খুব সিম্পল রেশিও অ্যানালাইসিস, এটা নিয়ে আমাদের আলাপ হয়েছে, স্তর আলাপ হয়েছে, তার একটু রিমাইন্ড করে দিয়ে যাই। সেটা হচ্ছে একটা কোম্পানির টোটাল ক্যাপিটাল যদি 100 টাকা হয়, ফর এক্সাম্পল, আপনার ডেট থাকতে পারে 40 টাকা, 60 টাকা ধরেন ইকুইটি আছে, তার মানে এটা ডেট ইকুইটি রেশিও হলো 40-60, হতে পারে 50-50, হতে পারে 30-70, অনেক কিছু হতে পারে। What are the usual elements in equity portion of corporation? Equity portion এ কি কি থাকে সেটা আমরা একটু আগে দেখলাম, লাইক প্রেফার্ড স্টক থাকে, কমন স্টক থাকে, রিটেন আর্নিংস থাকে, রিজার্ভ থাকতে পারে। আচ্ছা, আচ্ছা, সানিবের প্রশ্নটা ছিল, if additional paid-in capital 10, then what would be paid-in capital? Okay, সানিবের প্রশ্নটা বুঝতে পারছি। আমরা যেটা 100 টাকার শেয়ার 110 টাকায় বিক্রি করলাম, আমরা কিন্তু 100 টাকাটাকে বলতেছি হলো পেড-ইন ক্যাপিটাল। পেড-ইন ক্যাপিটাল, পেড-ইন ক্যাপিটাল রিপোর্টেড কোনটা, যেটা it should be equals to face value or par value, par value তে আপনাকে রিপোর্ট করতে হবে as paid-in capital। আপনি এটা 90 টাকায় বেচেন আর 110 টাকায় বেচেন, বাড়তি 10 টাকাটাকে আমরা অ্যাডিশনাল পেড-ইন ক্যাপিটাল হিসেবে কনসিডার করব। পেড-ইন ক্যাপিটালটাকে ফেস ভ্যালুতে বা পার ভ্যালুতে রিপোর্ট করার একটা ইনার মিনিং আছে, সেই ইনার মিনিংটা একটু জানেন কিনা? পার ভ্যালু, হোয়াট ইজ পার ভ্যালু? পার ভ্যালু অফ ইকুইটি বা পার ভ্যালু অফ কমন স্টক। পার ভ্যালু মানে হচ্ছে এটা হচ্ছে একদম লোয়েস্ট সিলিং, সিলিং মানে লোয়েস্ট সিলিং of liability, lowest ceiling of liability of this or that common stock
at the time of winding up or bankruptcy, অথবা at the time of liquidation, অনেক কিছু হতে পারে। কোম্পানি আপনি শাটডাউন করে দিচ্ছেন, কোম্পানি ব্যাংক খেলাপি হয়ে গেছে, ঋণ খেলাপি হয়ে গেছে, বা দেউলিয়া ঘোষণা করছে, অথবা এনি হাউ এটা একেবারে কমপ্লিটলি রান আউট সোজা কথা। তখন একটা কমন স্টক ইকুইটি হোল্ডারকে তার সরি শব্দ আসতে করতে শোনা যাচ্ছে না ভালোভাবে। এবার ঠিক আছে। এখন ঠিক আছে, ওকে। আচ্ছা, পার ভ্যালু হচ্ছে একদম লোয়েস্ট সিলিং অফ লায়াবিলিটি অফ দা কমন স্টক। হ্যাঁ, অর্থাৎ কমন স্টক হোল্ডারদের কন্ট্রিবিউশনটাকে মেজার করবেন এই ফেস ভ্যালুতে, এর নিচে না। ওকে, আমার সাউন্ড কি ক্লিয়ার? জি ভাই, এখন ঠিক আছে, বাট একটা শব্দ হয় মাঝে মধ্যে। আচ্ছা আচ্ছা, ইকো হচ্ছিল। ওকে, একটু চেক করুন। ওকে, আচ্ছা, ডেট ইকুইটি রেশিও ঠিক আছে। প্রশ্ন গেল 4 নম্বরটা একটু দেখি। ইজ ডেট ইন্টারেস্ট ট্যাক্স ডিডাক্টেবল? এটা একটা কমন প্রশ্ন, পুরো সিলেবাসের বিভিন্ন জায়গায় পাবেন এই প্রশ্নটা, এবং এটা প্র্যাকটিসও আছে বিভিন্ন অঙ্ক করতে গেলে, বা কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেশন করতে গেলেও এটার সম্মুখীন হবেন, যে ডেট ইন্টারেস্ট ট্যাক্স ডিডাক্টেবল কি না। প্রশ্নটা সিম্পলি ইন্টারেস্টের ট্যাক্স, সরি, ডেট ইনস্ট্রুমেন্টের জন্য কি দিতে হয়? এনি ডেট বা বন্ড বা লং টার্ম এনি ফাইন্যান্সিং, বন্ডের কি দিই আমরা? বন্ডের উপরে ইন্টারেস্ট চার্জ করি, ইন্টারেস্ট পে করি। হ্যাঁ, অর্থাৎ যত টাকার ইন্টারেস্ট পে করবেন ঠিক ততটুকু কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকাম রিডিউস হয়, অথবা এর সাথে একটা ট্যাক্স ডিডাক্টিবিলিটির সম্পর্ক আছে। ধরেন কর্পোরেট ট্যাক্স রেট 30%, আর বন্ডের ইন্টারেস্ট রেট 10%। এখন যদি প্রশ্ন করা হয় তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কত পড়বে নেট অফ ট্যাক্স, সেটা দেখেন এখানে ছোট্ট একটা এক্সাম্পল দেওয়া আছে। বন্ডের ইন্টারেস্ট রেট হলো 10%, ট্যাক্স রেট হলো 30%, কর্পোরেট ট্যাক্স রেট, নেট অফ ট্যাক্স অন ইন্টারেস্ট এরকম, ইফেক্টিভ রেটটা হবে আসলে 7%। শুধু শুনে যান, এটা প্র্যাকটিস করতে গেলে আমাদের ক্লিয়ার হবে। আমরা যখন ম্যাথ গুলো সলভ করতে যাব, জাস্ট এরকম একটা আলোচনা হয়েছিল, এটা একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন, যে ট্যাক্স নিয়ে কিছু একটা বলছিলাম ইন্টারেস্ট রিলেটেড। আচ্ছা, তো কর্পোরেট ট্যাক্স, কর্পোরেট ফাইন্যান্স করবো, আর ডিভিডেন্ডের কথা আসবে না তা তো হয় না। ডিভিডেন্ডটা কি? হোয়াট ইজ ডিভিডেন্ড? ডিভিডেন্ড কোন কোন ইনস্ট্রুমেন্ট থেকে ডিভিডেন্ড পাওয়া যায় কে বলবেন? কমন স্টক, প্রেফার স্টক। অর্থাৎ ইকুইটি ইনস্ট্রুমেন্ট গুলা, ইকুইটি ইনস্ট্রুমেন্ট যাদের কাছে থাকে, বা হোল্ডার অফ দ্য ইকুইটি ইনস্ট্রুমেন্ট বা ইনভেস্টর ইন ইকুইটি ইনস্ট্রুমেন্টস, তারা কি পায়?
তারা একটা নির্দিষ্ট মেয়াদ আনবে বা বছর শেষে যে লভ্যাংশটা পায় সেটার নাম হলো ডিভিডেন্ড। এটা আসলে ইসলামের দৃষ্টিতে হালাল। আর বন্ডের উপরে বন্ড যে ইনভেস্ট করে সে পায় হলো ইন্টারেস্ট, এটা হারাম। দুইভাবে মনে রাখা যেতে পারে, ডিভিডেন্ড হালাল আর ইন্টারেস্ট হারাম। ইকুইটি ইনস্ট্রুমেন্ট কি কি? একটা হলো কমন স্টক আর একটা হলো প্রেফার্ড স্টক। তো এই দুই ধরনের ইনস্ট্রুমেন্টে আপনার ডিভিডেন্ড দেওয়া হয়। তবে এখানেও কিছু পার্থক্য আছে, এটা আরো বিস্তর পরে আলাপ করি। রেশিও অ্যানালাইসিসের একটা কথা এখানে চলে আসছে, যেটা আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে দেখছি। দেখেন ডিভিডেন্ড পে আউট রেশিওটা কি, মনে আছে? ডিভিডেন্ড পে আউট রেশিওটা এখানে লাগবে, এই কারণে আমি এটা রিপিট করছি। এই চ্যাপ্টারটা পড়তে গেলে ডিভিডেন্ড পে আউট রেশিওটা মাঝে মাঝে ডিস্টার্ব করবে। ডিভিডেন্ড পে আউট রেশিও কি মনে আছে? ডিভিডেন্ড বাই ইপিএস। আমার ফর্মুলার দরকার নাই, জাস্ট আপনি সোজা বাংলায় কিছু একটা বুঝিয়ে দেন, আমি বুঝতে পারি যে এই জিনিসটাকে ইপিএস এর কত পার্সেন্ট দিতে হচ্ছে ভাই? এটা এক্স্যাক্টলি ইপিএস এর কত পার্সেন্ট ডিভিডেন্ড যাচ্ছে? এক্স্যাক্টলি আর্নিং পার শেয়ারের যত পার্সেন্ট লভ্যাংশ হিসাবে দিয়ে দেওয়া হয় তাদেরকে, হোল্ডারদেরকে, শেয়ার হোল্ডারদেরকে যে রেশিও অনুযায়ী কমন মানে অর্থাৎ আর্নিং পার শেয়ার বা নেট ইনকামের যতটুকু অংশ দেওয়া হয় একটা নির্দিষ্ট পার্সেন্টেজে, সেই পার্সেন্টেজটার নামই হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও। সো ডিভিডেন্ড পে আউট রেশিও equally important for common stock and also preferred stock. কমন স্টকের পে আউট রেশিওটা কখনোই ফিক্সড না, এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে, ডিপেন্ডিং অন দ্য বিজনেস পারফরমেন্স and many other factors involved. এটা বোর্ড অফ ডিরেক্টরসরা প্রতি বছরই নতুন করে সিদ্ধান্ত নেয় যখন এজিএম হয়। আর প্রেফার্ড স্টক যেহেতু এটা একটা ইকুইটি ইনস্ট্রুমেন্ট, সো যেটা কিনা ইকুইটি ইনস্ট্রুমেন্ট তারা আসলে ইন্টারেস্ট দেয় না, তারা যেটা দেয় সেটাকে বলা হয় ডিভিডেন্ড। প্রেফার্ড স্টকের ডিভিডেন্ডটা বাই ডিফল্ট এটা একেবারে ফিক্সড। হ্যাঁ, অর্থাৎ প্রেফার্ড স্টক যেই দিন জন্মগ্রহণ করছে সেই দিন থেকেই এটার ডিভিডেন্ড পে আউট রেশিওটা ফিক্সড। আপনি সাধারণত খেয়াল করবেন প্রেফার্ড স্টক ন্যারেশন যেখানেই আছে, প্রেফার্ড স্টক এর আগে বা পরে ব্র্যাকেটে অথবা ব্র্যাকেট ছাড়া একটা পার্সেন্টেজ উল্লেখ করা থাকে, লাইক 10%, 8%, বিভিন্ন ধরনের পার্সেন্টেজ থাকে। দ্যাট মিনস এটা ইট ইন্ডিকেটস দ্য পে আউট রেশিও। হ্যাঁ, এটা ফিক্সড এবং এটার বৈশিষ্ট্য অনেকটাই বন্ড বা লোন ইনস্ট্রুমেন্টের মতো। লোনের যেমন ইন্টারেস্ট রেটটা ফিক্সড থাকে এবং আপনি কখনোই লোনের ইন্টারেস্টের হাত থেকে মাফ পাবেন না, সো ওই রকম এটা বাধ্যতামূলক। প্রেফার্ড স্টকের ক্ষেত্রে, সাধারণত কিউমুলেটিভ প্রেফার্ড স্টকের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিভিডেন্ড দিতে হবে, এখান থেকে স্কেপ করার কোনো সুযোগ থাকে না। এই বছর যদি টাকা না থাকে আগামী বছর দিতে হবে, এরিয়ার সুদ দেওয়া। সো এটার বৈশিষ্ট্য অনেকটাই কিছুটা ইকুইটি আবার কিছুটা বন্ডের মতো বা লোন ইনস্ট্রুমেন্টের মতো। সো এটা একটা ওয়ান কাইন্ড অফ হাইব্রিড ইনস্ট্রুমেন্ট। এটা গেল হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও। আচ্ছা, একটু দম দেই, মানে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা 7 নাম্বার পর্যন্ত? বা কারো কোনো কিছু শেয়ার করার থাকলে করতে পারেন। যেহেতু আমার একটা কোশ্চেন আছে যে ডিভিডেন্ড পে আউট রেশিওটা, এটা কি আমরা আরেকটা কি কমন স্টকের ক্ষেত্রে শুধু বলতে পারি নাকি এটা কি আবার প্রেফার্ড স্টকও ইনক্লুড আচ্ছা বলতে পারি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বলার উদ্দেশ্য, প্রশ্নটা ঠিক আছে, যে যেহেতু প্রেফার্ড স্টকের পে আউট রেশিওটা নির্ধারিত, পূর্ব নির্ধারিত এবং সবসময় এটা ফিক্স থাকে, অর্থাৎ ধরেন একটা প্রেফার্ড স্টক রিটায়ারমেন্টের আগ পর্যন্ত, ধরেন এটা 5 বছর বা 10 বছর ধরে একটা প্রেফার্ড স্টক বাজারে চালু আছে ইস্যু হওয়ার পর থেকে, এটা ডিভিডেন্ড কত পার্সেন্ট হবে এইটা নিয়ে কিন্তু ইনভেস্টরদের কোনো মাথা ব্যথা নেই, কারণ এটা সবাই জানে এবং পূর্ব নির্ধারিত। সো এটা নিয়ে আসলে প্রেফার্ড স্টকের পে আউট রেশিও নিয়ে কোনো কথাবার্তা, আলোচনা, ন্যারেশন কোনো কিছুই নাই। এই জন্য জিনিসটা একেবারে সাফা করে গেছে। তো পে আউট রেশিও নিয়ে যখনই আমাদের কোনো ক্যালকুলেশন সামনে আসে বা কথাবার্তা আসে, সব সময় কমন স্টক নিয়েই আসে, কারণ এটা এই 2020 সালে একরকম হবে, 21 আর একরকম হবে, 22 সালে হয়তো জিরো হইতে পারে। এটা সবসময় রিলেট করে আসলে কমন স্টকটাকে। প্রেফার্ড স্টকের ডিভিডেন্ড পে আউট রেশিও নিয়ে কথা বলার আসলে কিছুই নাই। সানিবের প্রশ্নটি কি এটাই ছিল?
হ্যাঁ ক্লিয়ার। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর শিওর। আচ্ছা, ট্রেজারি স্টকের বেনিফিটটা কি, যেখানে আমার এটা করলে আমার ইকুইটি কমে যায়? ট্রেজারি স্টকের অনেকগুলা উদ্দেশ্য থাকতে পারে, এটা মানে এক কথায় উত্তর দেওয়া খুব কঠিন। এটা ডিপেন্ড করতেছে উদ্যোক্তাদের অনেক ট্রিক্স থাকে। বিজনেসের বহুত পলিটিক্স আছে, বিশেষ করে যেগুলা কিনা আপনার পাবলিকলি ট্রেডেড, অর্থাৎ যারা স্টক মার্কেটে এনলিস্টেড কোম্পানি, যারা তাদের আইপিও ছাড়া আছে মার্কেটে, বিভিন্ন উদ্দেশ্যে আপনার ট্রেজারি স্টক মেক করা হয়। তার মধ্যে কমন কয়েকটা বলতে পারি। যেমন ট্রেজারি স্টক করা মানে কি, যে আপনার নিজের আউটস্ট্যান্ডিং শেয়ার, যেটা ধরেন 2 বছর আগে আপনি 1 লক্ষ শেয়ার মার্কেটে ছাড়ছিলেন, কিন্তু হঠাৎ করে আপনি 20,000 শেয়ার আবার নিজে কিনে ওটাকে লক করে রাখছেন। এটার একটা কারণ হতে পারে। আমরা মার্জার আর অ্যাকুইজিশন যখন করছিলাম, যারা আরো আগে জয়েন করছেন তারা জানেন যে আপনার হোস্টাইল টেক ওভার বলে একটা কথা আছে। ধরেন বাজারে খুব বড় ইউনিলিভার একটা অনেক বড় প্রতিষ্ঠান, কারণ কেয়ার কসমেটিক্স সে কিনে ফেলতে চাচ্ছে, বাট কেয়ার কসমেটিক্স তাকে বিক্রি হতে চাচ্ছে না। কিন্তু কেয়ার কসমেটিক্স ধরেন মার্কেটে এনলিস্টেড, ওর মার্কেটে শেয়ার ছাড়া আছে, কমন স্টক ছাড়া আছে, তাহলে এই শেয়ার তো মার্কেটে ট্রেডিং হচ্ছেই ওপেনলি সেকেন্ডারি মার্কেট, কিনে ফেলতে পারেন না আপনি চাইলে। এখন ধরেন ইউনিলিভার অথবা অন্য একটা কোম্পানি বা ধরেন স্কয়ার এই কোম্পানিটাকে টেক ওভার করতে চায়, গিলে ফেলতে চায়। ও মার্কেট থেকে ওর কি করতেছে, শেয়ার কেনা শুরু করছে, ওখানে কিনতে 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 দেখা গেল 45% কিনে ফেলছে। হ্যাঁ, ও যদি আর 6% কোনোভাবে কিনতে পারে ফ্রম আদার শেয়ার হোল্ডার্স, কোনোভাবে যদি কিনতে পারে, মানে 50+ হয়ে যায় কোনোভাবে, তাহলে কেয়া কসমেটিক্স কিন্তু তার চেয়ারম্যান পদটা হারাই ফেলবে এবং এর ফুল কন্ট্রোল কে নিয়ে নেবে? ওই 50% যে অ্যাকোয়ার করে ফেলছে, অ্যাকোয়ারার মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনের যে কনসেপ্ট একই জিনিস। ফ্রেন্ডলি যদি অ্যাকুইজিশন হয় সেটাকে আমরা অ্যাকুইজিশনই বলি, কিন্তু জোর করে যদি নেয় বা বিভিন্ন ট্রিক্স খাটায় নেয়, এইভাবে শেয়ার কিনতে 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 দেখা গেল 50 পার করে ফেলেছে, ওই কোম্পানির কি হবে তখন? The control will be seized by the acquirer, acquiring company ওটাকে গিলে ফেলবে। সো আমি কি করতে চাই, এখন কেয়া কসমেটিক্স এর মালিক বিষয়টা অবগত হয়েছে বা টের পাইছে যে আমাকে কেউ খেয়ে ফেলতেছে, ও তখন করবে কি, মার্কেট থেকে একটা সাবস্টেন্সিয়াল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং কে সে বাইব্যাক করে লক করে দেবে। তাই মার্কেটে রাখলামই না, তুই কিনবি কি, কেনার সুযোগই দিলাম না। এটা একটা অ্যাভয়েডিং টেকনিক, এটাকে বলা হয় আপনার হোস্টাইল টেক ওভার কি ডিফেন্সিভ একটা টেকনিক, ডিপেন্ড করার একটা টেকনিক। এই কারণে ট্রেজারি স্টক মেক করা হতে পারে। আরেকটা হয় যে বিভিন্নভাবে কাস্টমাইজ করে আপনার পারফরমেন্সকে ভালো দেখাইতে চায়, এটার সাথে অনেক সারাউন্ডিং ইস্যুস বা আপনার কোলাটেরাল অনেক ইস্যু জড়িত থাকে। এক কথায় উত্তর নাই এটা আসলে। যেমন ট্রেজারি স্টক যখন আপনি বানাচ্ছেন বা আপনার নিজের শেয়ার, তো বললাম যে 1 লক্ষ শেয়ার থেকে 20,000 শেয়ার আপনি কিনে ফেললেন, আপনার আউটস্ট্যান্ডিং আছে এখন 80,000, তাহলে আলটিমেটলি it will help to increase your EPS, আপনার আর্নিং পার শেয়ার কিন্তু বেড়ে যাবে, ইপিএস বাড়বে না? হ্যাঁ হ্যাঁ, এভাবে বাড়া যাবে। আচ্ছা, ইপিএস বাড়লে এখন আনুষঙ্গিক অনেক বেনিফিট আসতে পারে, যেমন আপনার শেয়ারের দাম বেড়ে যেতে পারে, মার্কেটে আপনার শেয়ারের দাম বা মার্কেট ভ্যালু বেড়ে যাবে কোম্পানির, এটাও একটা টেকনিক হতে পারে। সো এরকম বিভিন্ন আরো রেশিও টেশিও চেঞ্জ হয়ে যাবে। রেশিও চেঞ্জ হয়ে যাবে, রাইট? হ্যাঁ, যেটা আপনি হয়তো পজিটিভলি দেখাতে চাচ্ছেন। সো লট অফ থিংস ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Okay. So, what is treasury stock? So, treasury stock নিয়ে আর কথা বলার দরকার আছে? Treasury stock হলো নিজের শেয়ার নিজে কিনে ফেলা, বাই ব্যাক করা। এটার আরেকটা নাম হচ্ছে বাই ব্যাক করা। বাই ব্যাক, this is treasury stock. আচ্ছা, ডিভিডেন্ড অন প্রেফার্ড স্টক is it tax deductible or not? এটা সিম্পল উত্তর, জাস্ট এটা মনে রাখবেন যে
বন্ডের ক্ষেত্রে যেমন ওর ইন্টারেস্টের ট্যাক্স ইন্টারেস্টটা হচ্ছে ট্যাক্স ডিডাক্টেবল, কিন্তু কমন স্টক বা প্রেফারেড স্টকের ডিভিডেন্ড ইজ নট ট্যাক্স ডিডাক্টেবল, বাট মানে আসলে কোনো এটা ট্যাক্স রিবেটের কোনো সম্পর্ক নাই, ট্যাক্স রিবেটেবল না। আচ্ছা, ট্রেজারি স্টক এক কথাই বললাম, ডিভিডেন্ড পে আউট রেশিও গেল, আরো অনেক জার্গন আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফিচার অফ কমন স্টক এন্ড ফিচার অফ প্রেফার্ড স্টক? খুব সংক্ষেপে যদি বলা যায়, কে বলতে চান? অথবা কেউ বলতে পারেন যে দুটাই তো ইকুইটি ইনস্ট্রুমেন্ট, বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমন স্টক এন্ড প্রেফার্ড স্টক? একটার ভোটিং রাইট আছে, একটা ভোটিং রাইট নেই, পেপার স্টকে ভোটিং আর ক্ষমতা নেই। একটা ডিভিডেন্ড Exactly. বাধ্যতামূলক। Exactly. No কিন্তু voting rights. জিতু ভাই, হ্যাঁ, কমন স্টকের যে ভোটিং রাইটস যেটা, হুম, এটা তো সে এজিএম এ অ্যাটেন্ড করতে পারে, ঠিক আছে? exactly. এজিএম এ অ্যাটেন্ড করতে পারে, কিন্তু সে শুনতে পারে, অবজার্ভ করতে পারে, সে কি ভোট দিতে পারে নির্দিষ্ট Definitely. পরিমাণ? আপনি যেটা প্রশ্ন করছেন এটা অনেকটা রেগুলেটরি রিলেটেড প্রশ্ন, বাট যেটা একদম আইডিয়াল টাইপ, যেটা জাস্ট আইডিয়াল টাইপটাই জানার চেষ্টা করি, মানে কত পার্সেন্ট শেয়ার হোল্ড করলে সে ভোট দিতে পারবে সরাসরি, এটা 10% এর মতো, 10% থাকতে হ্যাঁ। হয় ওয়ার্ল্ড ওয়াইড, এটা একটা ওকে, আমি সেই তর্কেও যাচ্ছি না, কারণ এটা যেহেতু ইন্টারন্যাশনাল, ধরেন একটা দেশের রেগুলেটরি ইস্যু এক এক রকম হতে পারে, বাট কমন যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে কমন স্টক হোল্ডারদের ভোটিং রাইটস আছে, 5% হোক 10% হোক, উই ডোন্ট নো, বা আমি সত্যিকারে আমিও জানি না আসলে কত পার্সেন্ট থাকতে হয়, আর আমাদের কোনো রেগুলেটরি ইস্যুস নিয়ে কোনো কথাবার্তা আপাতত নাই, আমরা পরে জেনে নিতে পারি, সমস্যা নেই। সো 10% হোক বা 10%, 20% যাই হোক, এই কমন স্টক হোল্ডাররাই একমাত্র ভোটিং রাইটস বা ভোটিং প্র্যাকটিস করতে পারে, যেটা কিনা প্রেফারেড স্টক হোল্ডারদের ক্ষেত্রে প্রযোজ্য না। ও যত পার্সেন্টেরই হোক, মানে দেখলো যত প্রেফারেড স্টক আছে তার মধ্যে 80% হয়তো কেউ এককভাবে হোল্ড করে, তারও কোনো ভোটিং রাইটস নাই। অর্থাৎ কোম্পানির ডিসিশন মেকিং এ এদের কোনো কন্ট্রিবিউশন, অ্যাক্টিভ অর প্যাসিভ কোনো কন্ট্রিবিউশন থাকবে না, শুধুই তারা লগ্নিকারী। অনেকটা বন্ডের ফাইন্যান্সার যেরকম হয়, বা লোন বা ব্যাংক যেভাবে লোন দিয়ে বসে থাকে সেরকম। ব্যাংক কিন্তু আপনাকে ঋণ দেয়, কিন্তু আপনাকে প্রতিদিন ডিস্টার্ব করে না, ওর সময় মতো ইন্টারেস্টটা পাইলে সে খুশি। অনেকটা প্রেফার্ড স্টক ইনভেস্টরদের নেচারটাও একই রকম। তো একটার ভোটিং রাইটস আছে আর একটার ভোটিং রাইটস নাই। আচ্ছা, আর কি পার্থক্য আছে? জিতু ভাই, তো কমন স্টকের ইয়েটা আপনার অর্থাৎ ডিভিডেন্ডটা ভ্যারি করে, কিন্তু প্রেফারেড স্টকে ফিক্স থাকে। এক্স্যাক্টলি, ডিভিডেন্ডের দিক থেকে একটা বিশেষ পার্থক্য আছে, সেটা হচ্ছে প্রেফার্ড স্টকের ডিভিডেন্ড আপনাকে দিতেই হচ্ছে, এটা থেকে আপনি বাঁচার সুযোগ নেই, এমনকি কিউমুলেটিভ হারেও দিতে হতে পারে, যে আমি আমার ক্যাশ ফ্লো এই বছর খারাপ, আমি দিতে পারি না, আমি আগামী বছর দুইটা একসাথে দিচ্ছি। কিন্তু কমন স্টক যেহেতু এরাই আসলে বেসিক মালিক, একদম কোর মালিক, কিন্তু এরাই, তো ধৈর্য ধরলে এরাই ধরবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এই বছর ডিভিডেন্ড পাই নাই তো কি হচ্ছে, এই বছর হয়তো কম নিলাম, বা আগামী বছর বেশি নিলাম, বা এক বছর নিলাম না। সাধারণত দেখা যায় যে কোম্পানির ক্যাশ ফ্লো বা ক্যাশ লিকুইডিটি যদি পোর হয়, তো সেই বছর সাধারণত মানে ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয় না। অথবা কোম্পানির যদি কোনো এক্সপ্যানশন পলিসি থাকে, যে পরপর 3 বছর ডিভিডেন্ড দিচ্ছে এবং মোটামুটি রিটার্ন আর্নিং বা রিজার্ভ ভালো জমছে, এখন সে একটা প্রজেক্ট এক্সপ্যানশনে যেতে চাচ্ছে, সেক্ষেত্রে সে ওই পার্টিকুলার 1 বছর বা পরবর্তী 1 বছর সে ডিভিডেন্ড নাও দিতে পারে। এই ডিভিডেন্ড এবং ভোটিং রাইটস খুব গুরুত্বপূর্ণ দুটো পার্থক্য। আর একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা কি সানি ভাই? আচ্ছা জিতু ভাই, প্রেফার্ড স্টকে তো আমার ভোটিং রাইটস আছে, বাট একটা টার্মস এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি তো ডাইরেক্টলি বলতে পারি না যে আমার ভোটিং রাইটস একদমই নাই, রাইট? কোন ক্ষেত্রে ভোটিং রাইটসটা আছে?
কিউমুলেটিভ প্রেফার্ড স্টক যদি আমি কোন একটা কারেন্ট ইয়ারে যদি না দেই সেক্ষেত্রে আমার ওই পার্টিকুলার আচ্ছা পিরিয়ডে বুঝতে পারলাম, মনে করছি আমি ব্যাপারটা। এটা আসলে খুব মানে এক্সেপশনাল কেস, হ্যাঁ, এটা এক্সেপশন হিসেবে মনে রাখাটাই ভালো। তো আচ্ছা। আর এছাড়া হলো আপনার ডিভিডেন্ড হলো আপনাকে তো সবসময় দিতে হবে, মানে প্রেফারেন্স স্টকের পরে তো আপনার কমন স্টকের মানে যেটা বাকি থাকে সেটাই হলো আপনার কমন স্টকের ক্ষেত্রে ডিভিডেন্ড দিবে। মানে ওই ডিভিডেন্ড, হ্যাঁ ঠিক আছে, মানে আগে প্রেফারেন্স স্টকের ডিভিডেন্ডের প্রভিশন রাখার পরে যে টাকা বাঁচবে নেট ইনকামের, সেই টাকা থেকে আসলে কমন স্টক হোল্ডাররা, অর্থাৎ এইখানে তাকে একটা প্রায়োরিটি দিতে হবে ডিভিডেন্ডের ক্ষেত্রে। দ্যাটস হোয়াই ইট ইজ প্রেফার্ড। ইভেন আমার যদি রিটেন আর্নিং জিরো হয়ে যায় সেক্ষেত্রে আমার আরেকটা প্রভিশন থাকে, সেটা লিকুইডেশন ডিভিডেন্ড আর কি, অ্যাসেট লিকুইডেট করে দিতে হবে। অ্যাসেট লিকুইডেট, রাইট। মানে শেয়ার হোল্ডারের কাছ থেকে আমি যেটা পারচেজ করছি সেটা আমি আবার শেয়ার হোল্ডারকে আমি রিটার্ন দিয়ে দিচ্ছি আর কি। এক্স্যাক্টলি। তো এটা একটা বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, সেটা হচ্ছে কোম্পানি Preferred- বিলুপ্তির ক্ষেত্রে বিলুপ্তির ক্ষেত্রে। হ্যাঁ, জি, সেটা কি প্রেফার্ড স্টক আগে করতে হবে? আপনার প্রেফার্ড স্টক হোল্ডার যারা আছে তাদেরকে আগে তাদের টাকা ফেরত দিতে হবে, দেন এরপরে যেটা থাকবে সেটা থেকে কমন স্টক। প্রথমে হলো যারা ডেপ্ট হোল্ডার তাদেরকে দিতে হবে, দেন হলো প্রেফার্ড স্টক, দেন কমন স্টক। এক্স্যাক্টলি। কমন স্টক একদম সবার শেষ। কমন স্টক হোল্ডাররা যদি কিছু বেঁচে থাকে আর কি, পাইলেও পাইতে পারে, নাও পাইতে পারে, শূন্য হস্তে হয়তো বিদায় হতে পারে। হ্যাঁ, এই কারণে ওদের ঝুঁকিটাও কিন্তু বেশি। কমন স্টক হোল্ডারদের রিটার্নটাও যেমন বেশি হয়, ওদের গেইনটাও বেশি। হাই রিস্ক হাই রিটার্ন। আর সাধারণত দেখবেন ইকুইটির আমরা কস্ট অফ ক্যাপিটাল অ্যানালাইসিস করতে গেলে দেখতে পাচ্ছি আসলে ইকুইটি কস্টিংটাও কিন্তু বেশি, ইউজুয়ালি বেশি, যে কারণে তাদের ঝুঁকিটাও বেশি এবং যারা ইনভেস্ট করে তাদের রিটার্নটাও বেশি, সবকিছু বেশি বেশি। আর প্রেফার্ড স্টক যেটা হচ্ছে, প্রেফার্ড স্টকের প্রেফারেন্সের যে বিষয়টা সেটা হলো দুইটা জায়গায়। একটা হলো ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দিতে হয়, আর একটা হচ্ছে কোম্পানি যদি লে অফ হয়ে যায় বা স্যারেন্ডার করে, বন্ধ হয়ে যায়, লিকুইডেট হয়ে যায়, সেক্ষেত্রেও আপনার কোম্পানি কি করি, তখন আমরা নর্মাল সেন্সে চিন্তা করেন, আপনি একটা দোকান দিয়েছিলেন, দোকানটা আর চালাতে চান না, তখন কি করি আমরা? দোকানে ইনভেন্টরি, শোকেস টোকেস যা থাকে সব বিক্রি করে যা যা পাওনা থেকে মিটাই দিই, শেষে থাকলে কিছু টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। তো যেটা শেষে থাকে সেটাই হলো কমন স্টক হোল্ডার। আর তার আগে একটু ইমিডিয়েট আগে বা ইমিডিয়েট সুপিরিয়র ক্লেম থাকে হলো প্রেফার্ড স্টক হোল্ডার। This is why it is called preferred. Okay. So is there any difference between preferred stock and bond? Preferred stock or bond এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আসলে একটা ইকুইটি একটা ডেট। একটা ইকুইটি ইনস্ট্রুমেন্ট আর একটা হলো ডেট ইনস্ট্রুমেন্ট, বাট কিছু সিমিলারিটিসও আছে। সিমিলারিটি হলো দুজনেরই একজনের মানে যেটাকে আমরা ডিভিডেন্ড বলতেছি প্রেফারেড স্টকের ক্ষেত্রে, এটা পূর্ব নির্ধারিত, বন্ডের ইন্টারেস্টও পূর্ব নির্ধারিত। আর আচ্ছা, এখানে প্রশ্ন ছিল which one gets the highest priority when a company attempts winding up liquidate? Highest priority ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে কোন এলিমেন্টটা হাইয়েস্ট প্রায়োরিটি পায় লিকুইডেশনের সময়? সেটা অলরেডি ফারান ভাই বলে দিচ্ছে, সেটা হচ্ছে ডেট হোল্ডাররা। ডেট হোল্ডারদেরকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে। আচ্ছা, এখানে আমাদের আলোচনার মধ্যে থেকে প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। Which kind of dividend must be paid? কোন ডিভিডেন্ডটা দিতেই হবে আপনার? ওই যে প্রেফার্ড স্টকের যেটা রিভাইজ হয়ে যাচ্ছে। So what is IPO? IPO মানে কি? ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং নরমালি কি বুঝি ইনিশিয়াল পাবলিক অফারিং এ? একদম আপনি যেটা বলেন সেটাই বলবেন, ওটাই যথেষ্ট। ওই পুস্তকের ভাষা দরকার নেই। শেয়ার নিয়ে চলে আসে বাজারে,
মানে শেয়ার মার্কেটে ক্যাপিটাল মার্কেটে আসার একটা প্রক্রিয়া আসলে, হ্যাঁ, এবং উদ্দেশ্যটা কি, আইপিওর উদ্দেশ্য, বেসিক উদ্দেশ্যটা ইকুইটি কালেক্ট করা। নট অনলি এটা আপনার ডেট ইনস্ট্রুমেন্টের শুরু করতে ইনিশিয়াল পাবলিক অফার, অর্থাৎ একদম ফার্স্ট অ্যাটেম্প, দিস ইজ দ্য ফার্স্ট গেটওয়ে অফ ইয়োর ফান্ড রেজিং। হ্যাঁ, ক্যাপিটাল মার্কেট কোথাও বলে নাই যে ক্যাপিটাল মার্কেট শুধুমাত্র ইকুইটি ডিল করে, ক্যাপিটাল মার্কেট কিন্তু লং টার্ম বন্ড ডিল করে অলসো, যেটা কিনা ডেট ইনস্ট্রুমেন্ট। সো আমরা শুধুমাত্র এর মধ্যে কনফাইন থাকবো না যে শুধু ইকুইটি রেজ করার জন্য আসে, তা না, বোথ ডেট অ্যান্ড ইকুইটি। অর্থাৎ প্রথম যে অফারটা করতেছেন আপনি আন্ডার রাইটিং করার যে প্রক্রিয়াটা, সেটা হলো আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। এটা ডিটেলস প্রক্রিয়াগুলো, স্টেপগুলো দেওয়া আছে, আমরা এটা ডিটেলস পরে যাব। আচ্ছা, হোয়াট ইজ আন্ডাররাইটিং কস্ট? শুধু কনসেপ্টগুলো একটু দেখে যান, প্রচুর কাজে দিবে আমরা যখন ডিটেলস এমসিকিউ গুলো সলভ করতে যাব। আন্ডাররাইটিং কস্টটা কি? আরিফ ভাই বলতে পারবেন? জিতু ভাই, আমি প্রশ্নটা শুনি নাই। আন্ডাররাইটিং কস্ট, হোয়াট ইজ আন্ডাররাইটিং কস্ট? আন্ডাররাইটিং কস্ট মূলত হলো যে ওই শেয়ারটা বিক্রির জন্য অবলোপন ব্যয় বলা হয় আর কি, যেটা আমি ভেঙে বলতে পারতেছি না। অবলোপন ঠিক না, অবলোপন তো অন্য জিনিস, সেটা হচ্ছে রাইট অফ করা। এটা আন্ডাররাইটিং কিছুই না। আপনি আইপিও যে ছাড়লেন, হ্যাঁ, মার্কেটে যে আপনি আসতে চাচ্ছেন, লিস্টেড হতে চাচ্ছেন, এর জন্য তো একটা প্রক্রিয়া আছে। একদম রেজিস্ট্রেশন থেকে শুরু করে, প্রসপেক্টাস মেকিং থেকে শুরু করে, আপনার কনসালটেন্ট হায়ার করতে হয়, একটা ইনভেস্টমেন্ট ব্যাংকার লাগে, যেটা আমাদের বাংলাদেশে আমরা যেটাকে মার্চেন্ট ব্যাংক বলি। মার্চেন্ট ব্যাংকগুলো সাধারণত এই ধরনের কাজগুলো করে দেয়। এটা তো একটা খরচ আছে। আপনার স্টক এক্সচেঞ্জ এসইসি তে আপনাকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, ওদের বিভিন্ন গভর্নমেন্ট ফি গুলো আপনি দিচ্ছেন, কনসালটেন্ট হায়ার করলেন, ইনভেস্টমেন্ট ব্যাংকারের কস্টিং দিচ্ছেন। এই যে প্রক্রিয়ার যে টোটাল খরচটা, এটাকে আসলে বলা হয় আন্ডাররাইটিং কস্ট। আচ্ছা, যেহেতু আন্ডাররাইটিং কস্টটা আমি বুঝলাম প্রাইমারিলি, সো এখন বলা যেতে পারে যে হোয়াট ইজ দ্য নেট প্রসিড ফ্রম প্রেফার্ড স্টক ইস্যুইং। এটা প্রেফার্ড স্টকও হতে পারে, কমন স্টকও হতে পারে, যে কোনো একটাকে মিন করেন, সমস্যা নেই। তাহলে নেট প্রসিড ফ্রম প্রেফার্ড স্টক ইস্যুইংটা কি? অর্থাৎ আপনি যা টাকা ফান্ড রেজ করতে চাচ্ছেন, পুরো টাকা কিন্তু আপনার পকেটে আসবে না, এর একটা অংশ কিন্তু আপনি খরচ হিসাবে চাই। ধরেন একটা প্রেফার্ড স্টকের ফেস ভ্যালু ধরেন 100 টাকা, এবং এই ফেস ভ্যালুতে ধরেন আপনি ফেস ভ্যালুতে আইপিও ছাড়তে পারছেন, বা 100 টাকার ফেস ভ্যালু 100 টাকাতেই বিক্রি হচ্ছে, পাবলিকের কাছে চলে গেছে, প্রাইমারি ট্রেডিং 100 টাকাতেই হচ্ছে, কিন্তু এটার আন্ডাররাইটিং কস্ট ছিল আবার 5 টাকা, অথবা এখানে আমি দেখাইছি 90 টাকা। দ্যাট মিনস 100 টাকা ফেস ভ্যালু ছিল, ট্রেডিং প্রাইস ছিল 90, মানে 10 টাকা ডিসকাউন্টে সেল হয়েছে আর কি, 90 টাকায় সেল করছেন, আর 5 টাকা ছিল আপনার কি আন্ডাররাইটিং কস্ট। তাহলে আপনি জানতে চান যে আপনার নেট প্রফিট কত? নেট প্রফিট হবে তাহলে 85। কত টাকা পকেটে ঢুকলো সেটাই হলো আপনার হলো নেট প্রফিট। এক্স্যাক্টলি। সো ডিভিডেন্ড গ্রোথ মডেল, আবার একটু ম্যাথমেটিক্যাল ইস্যুতে আসি। আচ্ছা, এখন ম্যাথে না যাই, আমরা শুধু কনসেপ্ট গুলো দেখে যাই। আচ্ছা, যেহেতু ক্যাপিটাল স্ট্রাকচারটা মনে হয় আমরা একটু প্রাইমারি ধারণা পাইছি, সো এইটা একটু আলোচনা করা যাইতে পারে। দেখেন, হোয়াট ইজ ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল? ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, আচ্ছা, বিজনেস করতে হলে অবশ্যই তো আমার ক্যাপিটালের কস্ট কত এটা তো আমাকে জানতে হবে। শুধুমাত্র কস্ট অফ ক্যাপিটাল বলে কোনো কথা না, যে কোনো প্রোডাকশন প্রসেস বা যত ইনপুট আপনার প্রোডাকশন বা বিজনেসের সাথে ইনভলভ, সবকিছুর সাথে তো কস্ট ইনভলভ।
সো আমাদেরকে আসলে সবকিছুরই কস্ট জানতে হয়, আদারওয়াইজ আমি ভালো মতো প্রাইসিংটা দিতে পারবো না, বা আমার বেনিফিট বা আমার অপরচুনিটি কস্ট থেকে শুরু করে অনেক কিছু ইনভলভ, এগুলো আমাদেরকে আলাদা আলাদা করে বের করতে হয়। তো সেই রকমই একটা ক্যালকুলেশন হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যেটার আরেকটা প্রচলিত শব্দ আমরা ইউজ করি, সেটা হচ্ছে কস্ট অফ ফান্ড। কস্ট অফ ফান্ড, এটা ব্যাংকে সাধারণত এই শব্দটা বেশি ইউজ হয়, কস্ট অফ ফান্ড। তো যে কোনো বিজনেসের জন্যই, বিজনেস যেখানে আছে সেখানে ক্যাপিটাল আছে, ক্যাপিটাল যেখানে আছে সেখানে ক্যাপিটাল স্ট্রাকচার আছে, আর ক্যাপিটাল স্ট্রাকচার যেখানে আছে সেখানে প্রতিটা এলিমেন্টের জন্য প্রপোর্শন নির্ধারিত আছে। যদিও এই প্রপোর্শনটা কখনো ফিক্সড না, যে যেমন প্রপোর্শন কোনটা, লাইক ডেট ইকুইটি বলছি, ডেট এন্ড ইকুইটি রেশিও, যে আমার বিজনেসের ডেট 50 টাকা, ইকুইটি 50 টাকা, দিস ইজ দ্য প্রপোর্শন। Proportion of debt is 50%, proportion of equity is 50%. বাট এটা এমন কোনো হাদিস নাই যে এটা সবসময় 50-50 হবে, এমন কোনো বাইবেল নাই যে এটা 40-60 হওয়া যাবে না, এটা অলওয়েজ চেঞ্জেস, চেঞ্জ হচ্ছে, হবে, হতেই থাকবে, কম বেশি হতে থাকবে। দিস ইজ কল্ড ক্যাপিটাল স্ট্রাকচার, প্রপোর্শন, প্রপোর্শনেটলি ক্যাপিটাল স্ট্রাকচার আছে। সো একটা সিম্পল উদাহরণই যথেষ্ট একটা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করার জন্য। এটার জন্য অ্যাকাউন্টেন্ট হওয়ারও দরকার নাই, ফাইন্যান্সে মাস্টার্স না হলেও চলবে, মানে বাই ডিফল্ট সবারই কিছু না কিছু বিজনেস নলেজ আমরা মানে বিল্ট ইন আছে আমাদের ভিতরে। ধরেন আমরা একটা দোকান দিচ্ছি যেখানে 50 টাকা আমাদের লোন আছে, এই লোনের বাৎসরিক ইন্টারেস্ট দিতে হবে 8% হারে। ওকে, কমন স্টক আছে টোটাল ক্যাপিটালের 40%, আর প্রেফার্ড স্টক আছে 10%। আচ্ছা, আমরা একটু টাকাতে আলাপ করি জিনিসটা। ধরেন আপনার ডেট বা লোন আছে 50 টাকা, কমন স্টক আছে 40 টাকা, প্রেফার্ড স্টক আছে 10 টাকা, এই দিয়ে হয়েছে আপনার 100 টাকা। এই 100 টাকা নিয়ে আপনি বিজনেসে নামছেন, এবং প্রত্যেকটা সেগমেন্টের জন্য কস্ট নির্ধারিত আছে। আপনি লোন নিচ্ছেন, লোনের ইন্টারেস্ট দিতে হবে না, সেই লোনের ইন্টারেস্ট ধরেন 8%। তার মানে আপনি বলতে পারেন না যে আপনার টোটাল 100 টাকার কস্ট অফ ক্যাপিটাল আসলে 8%। এটা বলা তো আসলে ওয়াইজ হবে না, বিকজ এক একটা সেগমেন্টের ওয়েটেজ একরকম, তাদের তাদের চার্জেসটাও এক এক রকম, ভিন্ন ভিন্ন, হেট্রোজেনাস। তো এটাকে একটু জেনারেলাইজেশন করা দরকার পড়ে, এবং সেইভাবে আমরা একটা পার্সেন্টেজ, নতুন একটা পার্সেন্টেজ বের করি, সেটার নামই আসলে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন লং টার্ম ফাইন্যান্সিং করতে যাব এই সেকশনটার ভিতরে, কর্পোরেট ফাইন্যান্স করতে গেলে কস্ট অফ ক্যাপিটাল একটা বৃহৎ অংশ জুড়ে আছে। সো এই সিম্পল অঙ্কটা যথেষ্ট এটা বোঝার জন্য। আপনার যে বড় বড় ম্যাথ গুলো আছে সেখানে আসলে কিছুই নাই, দেখতে অনেক বড়, প্রায় হাফ পেজ জুড়ে ন্যারেশন গুলো আছে, ওগুলো পড়ে আমাদেরকে আসলে বের করতে হয় যে ডেট কত টাকা, কমন স্টক কত টাকা আছে, প্রেফার্ড স্টক কত টাকা আছে, টোটাল ক্যাপিটাল কত, এবং টোটাল ক্যাপিটালের কার অংশ কতটুকু। দিস ইজ দ্য প্রপোর্শনেট। কস্ট অফ ক্যাপিটাল বের করার জন্য আপনাকে যেটা ফার্স্ট স্টেপ যেটা বের করতে হবে সেটা হলো প্রপোর্শনটা জানতে হয়, প্রপোর্শন অফ দ্য এলিমেন্টস। তো ডেট আছে 50 টাকা মানে 50%, সিএস 40%, পিএস হলো 10%। তো কমন স্টকের রেট, কস্ট অফ ইকুইটি হচ্ছে 10%। প্রেফার্ড স্টকের এটা তো বন্ডের মতে অলমোস্ট নির্ধারিত, ধরেন 12%। এখন দেখেন 8% ইন্টু 50% করলে নতুন একটা ফিগার পাওয়া গেল, যেটা কিনা 4%। সিএস এর ক্ষেত্রে 10% 40% মাল্টিপ্লাই করলে নতুন একটা ফিগার পাবেন 4%। আর পিএস এর ক্ষেত্রে পাবেন 0.012 1.2%। এই সবগুলো যোগ করেন,
যোগ করলে নতুন একটা ফিগার পাবেন, সেটা হচ্ছে কিনা 9.2%. This is the weighted average cost of capital. So unless and until we get the weighted average figure, it would not be the accurate. কারণ একক বা কমন স্টকের রেট দিয়েও আপনি এটাকে জাস্টিফাই করতে পারেন না, শুধু ডেটের রেট দিয়েও আপনি জাস্টিফাই করতে পারবেন না। দ্যাটস ওয়াই এটাকে একটা জেনারেলাইজ করে আমরা বলতে পারতেছি যে এটার রেট আসলে 9.2%। আচ্ছা, এই অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যদিও এটা খুব কঠিন কোনো অঙ্ক না। ফর্মুলা বা স্টেপস গুলা খুবই গুরুত্বপূর্ণ পুরো সিলেবাসের জন্য। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এবং এই কনসেপ্টটা একেবারে সেকশন ই পর্যন্ত আপনার কাজে লাগবে। আমরা বি তে শুরু করলাম, সেকশন ই পর্যন্ত এই ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের কথাবার্তা আছে। আচ্ছা, শুধু 16 নম্বর পয়েন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা এবং আরো ক্লারিফিকেশনের দরকার আছে কিনা? প্রয়োজনে আরো বেশি সময় দিতে পারি এখানে। 16 নাম্বারটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জিতু ভাই আরেকবার একটু কষ্ট করে বলেন। ওকে, ধরেন XYZ একটা কোম্পানি, তাদের ক্যাপিটাল স্ট্রাকচারটা এরকম, তাদের লোন মানে কি ডেট আছে 50 টাকা। কমন স্টক অর্থাৎ আইপিওর মাধ্যমে ফান্ড রেজ করছিল, কমন স্টক আছে 40 টাকা। প্রেফার্ড স্টকও মার্কেটে ছাড়ছে, সেখান থেকে পাইছে 10 টাকা। সো টোটাল ক্যাপিটাল কত এখানে? 100 টাকা। 100 টাকার মধ্যে এখন প্রথম স্টেপে আপনি দেখবেন ওদের ক্যাপিটাল স্ট্রাকচারে প্রপোর্শনটা কিরকম, অর্থাৎ এই তিনটা এলিমেন্টের কার কন্ট্রিবিউশন কতটুকু 100 টাকার ভিতরে। দিস ইজ দ্য কন্ট্রিবিউশন। দেখেন, টোটাল ক্যাপিটালকে কন্ট্রিবিউট করছে ডেট বাই 50%, কমন স্টক বাই 40% and প্রেফার্ড স্টক বাই 10%। এখন অবশ্যই সবগুলা ইনস্ট্রুমেন্টেরই আলাদা আলাদা কস্ট আছে, কস্ট অফ ফান্ড আছে। লোনের জন্য একরকম কস্ট অফ ফান্ড, কমন স্টকের জন্য আলাদা কস্ট অফ ফান্ড, প্রেফার্ড স্টকের জন্য আলাদা কস্ট অফ ফান্ড। আচ্ছা, একটু স্মরণ করার চেষ্টা করেন, আমরা শুরুতে একটা ফর্মুলা শিখছিলাম ক্যাপ এম মডেল। ক্যাপ এম মডেল দিয়ে এখানে এই তিনটার মধ্যে কোন সেগমেন্টের কস্টিং বের করা যায়? মনে আছে কি? কমন স্টক ভাই। কমন স্টক। ওকে, সো এটা প্রশ্ন হয়তো কিউরিওসিটি থাকতে পারে যে কমন স্টকের যেমন ডেট মানে ব্যাংক লোনের ইন্টারেস্ট কিভাবে আসে বা কে অফার করে, কত নির্ধারিত, এটা মোটামুটি আমরা বুঝি, ব্যাংকের সাথে আমরা বেশি জড়িত। প্রেফার্ড স্টকেরটা এটা যখন ইস্যু হয়, আইপিওটা ছাড়া হয়েছিল, অর্থাৎ ওদের আন্ডাররাইটিং এর যে যত ডকুমেন্টস ছিল, কভনেন্ট বা ইনডেনচার বলা হয়, ওগুলোতে শর্ত হিসাবে উল্লেখ ছিল যে ওর আসলে 12% হারে দিতে হবে। সো এটাও মোটামুটি ক্লিয়ার। বাট কমন স্টকের এই রেটটা এটা সামটাইমস ডিফার, চেঞ্জ হয় অনেক সময়। এটা ডিপেন্ড করে ক্যাপএম মডেলের অন্যান্য ফ্যাক্টর গুলোর উপরে। সো ক্যাপএম মডেল ইউজ করে আমরা কমন স্টকের এই রেটটা বের করতে পারি। আচ্ছা, আর যখন আমরা অঙ্কের খাতিরে বা সিলেবাসের খাতিরে আলাপ করতেছি, তো আপনাকে যদি কোনো কিছুর কস্ট অফ ক্যাপিটাল বের করতে বলা হয়, তো দেখবেন যে এরকম ইনফরমেশন গুলা রেডি থাকে। আর একটা এমসিকিউ অ্যান্সারে অনেক কিছু দেখা যাচ্ছে, রেটও বের করতে হচ্ছে, তারপরে আবার ওয়েটেড অ্যাভারেজ করতে হচ্ছে, এত কিছু হয়তো করা লাগে না অনেক সময়। সো ম্যাক্সিমাম ইনফরমেশন উইল বি গিভেন। সো প্রথম যেটা দেখার বিষয় সেটা হলো আমার ক্যাপিটালের টাকাটা কত, টাকা থেকে দেখবেন যে কার কতটুকু কন্ট্রিবিউশন আছে এবং ইন্ডিভিজুয়ালি কার কস্ট অফ ফান্ড কত। সো দুইটা পাশাপাশি মাল্টিপ্লাই করেন, মাল্টিপ্লাই করলে আর একটা ওয়েটেড কস্ট পেয়ে যাবেন। তো সবগুলোকে যখন যোগ করবেন, নতুন যে কস্টিংটা পাবেন সেটাকে বলা হবে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। মেনা আপা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, ধন্যবাদ।
Okay. So how cost of common stock can be calculated by using dividend growth models? So এটা এই মুহূর্তে রিলেটেড করতে চাচ্ছি না, মানে এগুলোর জন্য আরেকটু বিস্তর সময় দরকার। এটা কাছাকাছি রাখছি 16 নম্বর পয়েন্টের সাথে, কারণ এই কোশ্চেন গুলো মানে মাথার মধ্যে বাই ডিফল্ট আসতে পারে যে কমন স্টকের 10% বা 15%, 12% এগুলো কিভাবে আসে। সো কমন স্টকের এই রেট বের করার অনেকগুলো ফর্মুলা আছে, তার মধ্যে একটা বললাম যে ক্যাপএম মডেল, এটা ভেরি কমন। আরো কিছু আরো দুটো মেথড আছে, সেটা হচ্ছে যে বলে যে ডিভিডেন্ড গ্রোথ মডেল, অর্থাৎ কত ডিভিডেন্ড দিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে। বা ডিভিডেন্ড ডেট ইনস্ট্রুমেন্ট বা বন্ডের ক্ষেত্রে যেটা ইন্টারেস্ট, ইকুইটির জন্য সেটা হলো ডিভিডেন্ড। সো ডিভিডেন্ড যেটা দিচ্ছেন এটা এক ধরনের কস্টিং। সো ওটার উপর বেসিস করেও আমরা কমন স্টকের কস্টিংটা বের করতে পারি। দিস ইজ অ্যানাদার ফর্মুলা, আমি এটা আজকে দেখাতে চাচ্ছি না, সময় লাগবে আর একটু। What are the derivatives? Derivatives হলো চারটা: অপশন, ফরওয়ার্ড, ফিউচার এন্ড সোয়াপ। এখন ফাইন্যান্স করতে গেলে এটা সবচেয়ে মনে হয় বিটগুটটা একটা টপিক, ডেরিভেটিভস, অপশন, ফরওয়ার্ড, ফিউচার, সোয়াপ। বিষয়গুলো মানে খুবই কাছাকাছি কনসেপ্ট, খুবই কাছাকাছি। বেসিক্যালি দেখি 1 মিনিট বা 2 মিনিট একটু কন্ট্রিবিউট করতে পারেন সানি ভাই। ডেরিভেটিভস ডেরিভেটিভস হলো আপনার কোন একটা আন্ডারলাইং অ্যাসেটের ভ্যালুর উপর বেসিস করে আপনার এটাকে ভ্যালু করা আর কি। বাট বেসিক্যালি এটা আসলে হলো ডেরিভেটিভ prime. যে মানে ইউজটা, যে অ্যাপ্লিকেশনটা আসলে মেইন উদ্দেশ্যটা কি, ওটা খালি বলে। মেইন উদ্দেশ্য হলো আমার এটাকে হেজিং করা বা রিস্কটাকে মিটিগেট করা আর কি। এক্স্যাক্টলি, এটাই যথেষ্ট। সেটার মানে জন্য আমার চারটা ক্যাটাগরি আর কি। এক্স্যাক্টলি। সো এটা নিয়ে হিউজ পড়াশোনা আমাদের দরকার নাই, কারণ এটা যেটা এক কথায় যদি বলি, এটা আসলে রিস্ক মিটিগেশন টুলস, আসলে রিস্ক মিটিগেশন করা। কারণ যেখানে বিজনেস বা ইনভেস্টমেন্ট আছে সেখানে কিছু না কিছু তো রিস্ক তো থাকে, বাই ডিফল্ট আছে। সো রিস্ক গুলোকে একটু অ্যাভয়েড করা বা রিস্ক শেয়ার করা বা রিস্ক মিনিমাইজ করার জন্য যে টেকনিকটা ফলো করা হয়, যেমন যে হেজিং করা। হেজিং মানে কি? হেজিং মানে এরকম বিষয়টা না, ওয়েভ অ্যাভয়েড করা। না, অ্যাভয়েড আসলে ওইভাবে বলা যাবে না। এটা হলো আপনার গেইন আর লস করা, মানে Bypass. একটাতে আপনার গেইন হবে না, একটাতে হ্যাঁ। লস হবে আর কি। উইন লস। না, হেজিং মিন্স আপনার হলো জিতু ভাই, এটা আপনার হলো অনুমান করা। হেজিং এর একদম কি আপনার ডিকশনারি মিনিং কি? ভাই হেজিং এর একদম বাংলা অর্থ রক্ষা করা। না, এটা না, ওয়েব না? হ্যাঁ, রক্ষা করা আর কি, চারদিকে ঘেরাও দিয়ে কিছু রক্ষা করা, এটাই হলো হেজিং। আচ্ছা আচ্ছা। হেজিং মানে কি সমুদ্রের ঢেউ? না, ওয়েভ হলে কিন্তু জিতু না, ভাই না, এটা কিন্তু ওরকম মিনিংটা আবার কিছু না। চেঞ্জ হয়ে যাচ্ছে। না না, আমি জাস্ট জানতে চাচ্ছি আর কি, আমি এটার সাথে ফিনান্সকে রিলেট করছি না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। কারণ হেজিং আসলে যে শব্দটা ইউজ করা হয়েছে ফাইন্যান্সের ক্ষেত্রে, বিশেষ করে রিস্ক মিটিগেশন রিলেটেড, এটা আসলে অনেকটা মেটাফরিক কিনা, রূপক অর্থে ইউজ করা হয়েছে কথাটা। এটার আবিধানিক অর্থ অন্য কিছু আসলে। গুগলে সার্চ দিলে পারে। আচ্ছা, দ্যাটস ডিফারেন্ট থিং। তো অপশন, কল অপশন, পুট অপশন। সো ওরা মানে অপশন একটু ডিটেলস না দিয়ে কল অপশন, পুট অপশনে না যাওয়াটাই ভালো। এটার জন্য আমি নেক্সট ডেতে এগুলা করব, সরাসরি এমসিকিউর সাথে রিলেট করে দিলে ভালো হবে। আচ্ছা, জিতু ভাই, হেজিং এর বাংলা অর্থ মানে টেন্টেটিভ বলতে পারি যে রক্ষা করা বা এই টাইপের আর কিছু। আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাক, এই পর্যন্তই থাকলো। এগুলোর জন্য আর একটু সময় লাগবে। আমি কিছু সাজেশন দিই, সেটা একটু ফলো করেন। আমি একটা বুক শেয়ার করতেছি, 1 মিনিট লাইনে থাকেন।
এখানে নতুন পার্টিসিপেন্ট পুরান পার্টিসিপেন্ট সবাই আছেন, সবার কাছে পুরানদের কাছে থাকার কথা, নতুন যাদের না থাকে আমাকে নোটিস করবেন, আমি মেলে পাঠিয়ে দেবো। সেটা হচ্ছে গ্লিমের ওই বইটা আছে না? নাই ভাই। গ্লিম, আচ্ছা সমস্যা নেই, যাদের কাছে নেই আমি পাঠিয়ে দিচ্ছি। আমরা যত আলোচনা করলাম এইটা যদি মানে 20%ও মাথায় থাকে, আর কিছু তো যাদের বিজনেস ব্যাকগ্রাউন্ড আরো বেশি মাথায় আছে। পেজ নাম্বার, এটা হচ্ছে গ্লিমের বইটা ফলো করলে ভালো হয়, কারণ যে এটা আসলে প্রিসাইজলি আছে, খুব অত বিশাল দরকার নাই। ওইটাই তো অনেক বড় করে রেস্ট্রিকশন আছে, এত সময় পাবেন না হয়তো। শুধু পয়েন্টে দেখার জন্য এই বইটা ভালো, বইটা ছোট, ব্যস্ত লোকদের জন্য ভালো। এটা হলো স্টাডি ইউনিট 3। এই কন্টেন্ট আবার উইলির বইয়ের কন্টেন্টের সাথে মিলে না, আমাদের মানে উল্টাপাল্টা করে সাজানো আছে। এখানে যেমন আমরা সেকশন এ বি সি বলতেছি, এরা আবার সেকশনের মধ্যে নাই, এরা আবার ইউনিট বানাইছে। সো কনফিউজ হওয়ার কিছু নাই, মূল কন্টেন্টটা একই আছে। এটা হচ্ছে স্টাডি ইউনিট 3 ফলো করবেন। সব কপিতে এটা পেজ নাম্বার হবে আসলে 47। হ্যাঁ, দেখেন ফিনান্সিয়াল মার্কেট, সিকিউরিটিজ, রিস্ক এন্ড রিটার্ন, বন্ডস, স্টক, ডিভিডেন্ডস, বিস্তর আলোচনা আছে। এখন যদি বইটা হাতে নেন আমার মনে হয় অনেক সময় কম লাগবে আর কি। সংক্ষেপে বিস্তারিত। সংক্ষেপে বিস্তারিত, যেমন মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট নিয়ে আমরা কথা বলছি, একটু মেমোরিতে বাড়িয়ে দিবে আর কি, বেশি সময় লাগবে না এগুলো করতে। মানি মার্কেট সিকিউরিটিজ ইনক্লুড, মানে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট গুলা কি কি, হ্যাঁ, প্রাইমারি মার্কেট কাকে বলে, সেকেন্ডারি মার্কেট কাকে বলে, হ্যাঁ, তারপরে দেখেন ওটিসি, ওভার দ্য কাউন্টার মার্কেট কি, সবই তো মুখস্থ করতে হবে এমন কোনো কথা, কোনো কিছুই মুখস্থ করতে হবে না, শুধু দেখে যান। ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ মানে আসলে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলা কি কি, ইনসাইডার ট্রেডিং কাকে বলে। ইনসাইডার ট্রেডিং বলতে আসলে এটা জিনিসটা লিগালি প্রহিবিটেড বা ইললিগাল, অর্থাৎ আইপিও এর সাথে রিলেটেড কোর পার্সোনাল যারা ডিসিশন মেকিং এর সাথে একদম লাইক সিএফও বা এই টাইপের লোকজন যারা জড়িত, হতে পারে সে রেগুলেটরি অথরিটিরও কোনো হায়ার লেভেলের কর্মকর্তা হইতে পারে, বা যারা কিনা সিক্রেট জানে, এই ধরনের লোকজন কিন্তু আসলে ট্রেডিং এ অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু যারা করে থাকে অনেক সময় নামে বেনামে, ওটাকে বলে আসলে ইনসাইডার ট্রেডিং। মার্কেট হাইপোথিসিস কি, সেমি স্ট্রং, উইক ফর্ম, রেটিং এজেন্সি যেটা আপনাদের ব্যাংকের সাথে কাজ করে, বিভিন্ন রেটিং এজেন্সি গুলা ক্রেডিট রেটিং করে, তাদের সম্পর্কে ছোট্ট করে ধারণা দেওয়া আছে। ইনভেস্টমেন্ট ব্যাংকিং কি, এদের কাজটা কি, ফ্লোটেশন কস্ট বা যেটাকে আমরা আন্ডার রেটিং কস্ট বলছি সংক্ষেপে, ওই জিনিসটাই ফ্লোটেশন কস্ট বা আন্ডার রেটিং স্প্রেড, আইপিও, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ গোয়িং আইপিও, অনেক কিছু পাবেন। জাস্ট একটু উপন্যাস পড়ার মতো করে হলেও যদি একটু গো থ্রো করেন, এটা খুবই কাজে দিবে। রিস্ক এন্ড রিটার্ন, সিস্টেমেটিক, আনসিস্টেমেটিক এন্ড আদার টাইপস অফ রিস্ক, রিলেশনশিপ, ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। হ্যাঁ, এখান থেকে যতদূর দেখতে পারেন, যতদূর সম্ভব, অন্তত নেক্সট যেদিন আমরা মিট করতেছি তার আগ পর্যন্ত শুধু একটু কনসেপ্টটা যতটুকু পারেন ক্লিয়ার করার চেষ্টা করেন। তারপর যদি আমরা এমসিকিউটা শুরু করি খুব দ্রুত শেষ করতে পারবো এবং ইফেক্টিভলি শেষ করতে পারবো। যারা নতুন অনেকেই জয়েন করছেন, তাদের তো স্টাডি গ্যাপ আছে, একদিনে এত লোড নেওয়ার দরকার নাই। আর এখন কিন্তু কামাল ভাইদের কাছে এক্সপেকটেশন বেশি সবার, কামাল ভাইদের কিন্তু রিভাইজ হচ্ছে 2 টাইমস। মাঝে মাঝে আমি বিরতি দিব, কামাল ভাইরা চালায় নিবে আর কি। সানি ভাই আছে, সালি ভাই থাকলে খুব ভালো হয়। এটা আবার সালে ভাই এখন এত চাপে আছে বুঝছেন, আর অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া লাগছে, তারপর প্লাস প্রচুর এলসি হচ্ছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হিউজ এলসি। সালে ভাই তিনি পড়াশোনারও চাপে আছে। হ্যাঁ, ওটা তো আছেই। এলসি বাড়ছে মানে কি, এটা তো ভালো, তাহলে দেশের ইকোনমি মনে হয় ভালোই আছে, যুদ্ধের প্রভাব মনে পড়ে নাই। আজিতো ভাই লেকচার শিটটা দিয়ে দেন আর কি, কালেকশন তো রিস করতে হবে, পড়িয়ে না পড়ি। এটা ওই ইনবক্সেও দেওয়া আছে, ওই যে মেসেঞ্জার গ্রুপেও দেওয়া আছে।
অ্যাটাচ করা আছে, ক্লিক করলেও পেয়ে যাবেন, সমস্যা নেই। জিতু ভাই বইগুলো একটু শেয়ার করুন। আচ্ছা, আপনার বইটা আমি বাইন্ডিং এ দিছি অলরেডি, ইনশাআল্লাহ সকালে মনে হয় আমি আচ্ছা কুরিয়ার জিতু সার্ভিস ভাই, দিতে পারবো। আমি না 3 দিন ঢাকায় থাকবো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বৃহস্পতি ফ্রাইডে। তাহলে কি আমি ঢাকা থেকে কোনোভাবে আপনার কাছে কালেকশন করে নিতে পারি? এই রিস্কটা না নেওয়াই ভালো, কুরিয়ার সার্ভিসের ব্যাপার। আর আমিও ঢাকায় নাই, আমি রাজশাহীতে আছি এখন। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, তাহলে তো আমি সরাসরি আপনার ব্যাংকের অ্যাড্রেসে দিয়ে দিব। আচ্ছা, আমরা তো এখানে অনেক কম টাকায় প্রিন্ট করতে পারি, ফেনীতে অবশ্য সেমিটা অনেক, আমার কাছে অলমোস্ট 800-900 টাকা চাইছে। বাবা। ঠিক আছে, দেখা যাক। আপনি আমার জন্য কোনটা দিচ্ছেন জিতু ভাই? উইলিটা দিছি। ওইলি দিচ্ছেন? তাহলে ট্যাগলাইনের আমাকে বইটা ছোট, ওটা মাঝে মাঝে স্ক্রিনে বা মোবাইলে পড়ে ফেলতে পারবেন, সমস্যা নেই। তাহলে এই বইটা আমাকে জাস্ট একটু শেয়ার, মানে আমার মেইলে একটু দিয়ে আমি দিন। মেইলে দিয়ে দিচ্ছি। তাহলে আমি ঢাকায় যাচ্ছি তো, ঢাকায় একটু কস্টিংটা আমার কম পড়বে। ওকে ওকে, না প্রবলেম। ভাই এই বইটা দিয়ে দিয়েন আজকে, তাইলে হয়তো হ্যাঁ, sure, আমি দিয়ে দিব করাই নিব ইনশাআল্লাহ। দুইটা বই একসাথে। ইনশাআল্লাহ। তো আজকে নতুন জয়েন করছিলেন নজরুল ইসলাম ভাই ফ্রম জয়পুরহাট, ব্র্যাক ব্যাংকের ম্যানেজার। ওনার আর একটা পরিচয় আছে এখানে, আমাদের মুজাহির ভাইয়ের কিন্তু বড় ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এখানে এই গ্রুপে কিন্তু ব্যাংকারই বেশি মনে হয়, অনেক আচ্ছা, অনেক ব্যাংকার আছে। একটু কারোর সাথে একটু যদি পরিচয় করেন। আচ্ছা একটু, হ্যাঁ আমরা একটু মানে ক্যামেরায় আসতে পারি যদি কোনো প্রাইভেসি হ্যাম্পার না হয় আর কি। ভাই ক্যামেরা থেকে মনে হয় বড় ব্যাপার, সবাই যদি একটু পরিচয় দিয়ে দিয়ে